আমি শেয়ার করে দিচ্ছি। হ্যাঁ, শেয়ার করি। যেটা বলতেছিলাম যে দেখি না কেমন সিএস এর বিষয়টা বলতেছি, মেলে কিনা কথা মনে আছে? এইটা হলো সিএস, এই যে লেখা আছে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড। এইখানে কিন্তু ভালো করে কনসেপশন আনতে হবে। সিএস এক জিনিস, এই সিএসটা কার জন্য? মেথোডোলজির উপরে। আমরা যে মেথোডোলজি সিবিটি এন্ড এই মেথোডোলজি পড়ছি তার সিএস। তাহলে কিন্তু প্রত্যেকটা অকুপেশনের উপর আলাদা আলাদা সিএস আছে। আমরা বিটিভির ওয়েবসাইট থেকে সেই সিএস ডাউনলোড করে স্টাডি করতে পারি। তাহলে সিএস এক জিনিস, আবার সিবিএলএম আরেক জিনিস। এটা ভালো খেয়াল রাখতে হবে। তাহলে আমরা এই সিএস এর কোন অংশে যাব? সিএস আমরা দেখি এখান থেকে কোনো পেজের কথা বলে কিনা, সূচিপত্র আছে কিনা। অনেক সময় এগুলো এই যে এখানে কোনো ডাইরেক্ট পেজ নাম্বার উল্লেখ করে নাই, না করলেও অনেক সময় এই যে এটা হলো ওয়ার্ক ইফেক্টিভলি উইদিন বাংলাদেশ টিবেট সেক্টর। আচ্ছা, এর পরেরটাই হলো এই যে প্রমোট ইনক্লুসিভ লার্নিং। এখানে সব টাইটেল আছে, কোড আছে, ইউনিট ডেসক্রিপ্টর, নমিনাল আওয়ার আছে, এই এলিমেন্টস আছে, পারফরমেন্স ক্রাইটেরিয়া, ট্রেনারদের জন্য এলিমেন্টস, পারফরমেন্স ক্রাইটেরিয়া এর রেঞ্জ অফ ভেরিয়েবল। এই তিনটা অনেক ভালো করে খেয়াল করতে হবে। এই যে তাহলে রেঞ্জ অফ ভেরিয়েবলে কি কি আসছে? ইন্ডিভিজুয়াল ডিফারেন্স। যদি ইন্ডিভিজুয়াল ডিফারেন্স নিয়ে প্রশ্ন আসে, এই যে এখান থেকে কয়েকটা পয়েন্ট তুলে দিই। ঠিক আছে, এটা একটা প্রশ্ন, এটা আসে। তারপরে ক্লায়েন্টস উইথ পার্টিকুলার নিডস, বলেছি না? পার্টিকুলার নিডস বললে কোনটা বুঝবো? গ্রুপ। স্যার ওমেন, রুরাল এন্ড রিমোট লার্নার পিপল। জি স্যার, গ্রুপ মানে গ্রুপ, ওমেন একটা গ্রুপ, রুরাল রিমোট একটা গ্রুপ, তারপরে কি ডিসএবিলিটি পিপল এরা একটা গ্রুপ, তারপরে এগুলো গ্রুপ। তাহলে এইরকম একটা জিনিস মনে থাকলেও কিন্তু এটা আমরা ওখান থেকে গ্রুপ কথা খেয়াল থাকলেই তাহলে পার্টিকুলার নিডস আসলে ওইটা গ্রুপের কয়েকটা নাম বলে দিলাম, হয়ে গেল। প্রিন্সিপাল, যেসব প্রিন্সিপাল ফলো করবে, ঠিক আছে, এখানে 9টা প্রিন্সিপাল বলে দেয়া আছে। তাহলে এটা গেল। সাপোর্ট পারসন, কারা সাপোর্ট পারসন? ফ্যামিলি মেম্বার ইত্যাদি ইত্যাদি। তাহলে এটা 4 নম্বর প্রশ্ন, এরকম একটা প্রশ্ন আসতে পারে। ফিজিক্যাল এনভায়রনমেন্ট সাপোর্ট নিডস, সেটার উত্তর এখানে দেওয়া আছে। অশিশু, সেটা অল্প একটু বলা আছে। গ্রাউন্ড রুল, এটা এত বেশি আসে না। স্পেসিফিক নিডস, এই যে এটা বলা আছে। ভার্বাল এন্ড বডি ল্যাঙ্গুয়েজ, এটাও পরীক্ষায় আসে। এই জেনারিক স্কিল লাগে না এটা? তাহলে যেইগুলো পরীক্ষায় আসে, আমি একটা একটু জিজ্ঞাসা করি, একজন একটু বলি তো, যে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স বলতে কি বোঝায়? কে বলে? লার্নিং ডিফিকাল্টিজ এন্ড লিটারেসি এন্ড নো নিউমেরিসি। বুঝায় বলো, লার্নিং ডিফিকাল্টিজ অল্প একটু স্যার লার্নিং ডিফিকাল্টিজ হলো শিক্ষার মধ্যে যে কিছু সমস্যা আছে, সেটা যে বুঝতে বা কেউ সকল, এটা হলো লার্নিং ডিফিকাল্টিজ। ইন্ডিভিজুয়াল ডিফারেন্স মানে ইন্ডিভিজুয়াল ডিফারেন্সের গুরুত্ব দিতে চাই, তাহলে প্রত্যেকজন লার্নারের ব্যাপারে আলাদা আলাদা ভাবে দেখে দেখে কথা বলতে হবে না? সেটা জি স্যার, এই কাজ করতে গেলে যেমন দেখায় সমস্যা, শিখতে গেলে কারো শোনায় সমস্যা, এগুলো সম্ভবত। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে লার্নিং ডিফিকাল্টিজ। হ্যাঁ, তাহলে সেই শিক্ষার ক্ষেত্রে তার ডিফিকাল্টিস থাকতে পারে, সেটাকে আমার গুরুত্ব দিতে হবে, তাই না? জি স্যার। ঠিক আছে। আচ্ছা, তারপরে কথাটা লিটারেসি এন্ড নিউমেরিসি নিডস, মানে এখানে ঘাটতি থাকতে পারে। কেউ এত দেখা গেল যে সে ওই ভালো করে বোঝে না, মানে কাজ করতে গেলে তো অনেক সময় আছে না আমাদের অনেক সময় মেশিনের গায়ে কিন্তু লেখা থাকে, সিম্বল ইত্যাদি, ওগুলো নিউমেরিক শব্দ লেখা থাকতে পারে, সেইগুলো বোঝার ব্যাপার। কেউ লিটারেসি জ্ঞান কম আছে, তাই না? তারপরে কি কালচারাল ব্যাকগ্রাউন্ড, একটা খেয়াল রাখতে হবে। মানে বিভিন্ন কালচারের লোক আসে, তাই না? একরকম কালচার। তারপরে আমরা যেমন পিডাব্লিউডি যেটা বলছি, তারা একটা কালচারের মধ্যে পড়ে। ভিন্ন ভিন্ন কালচারে আছে। মেয়েরা এক কালচার থেকে আসতে পারে, বড় ধনী আসতে পারে, গরিব আসতে, তাদের কালচারাল ব্যাকগ্রাউন্ড ভিন্ন হতে পারে। হ্যাঁ, সেই জায়গাটাকে অ্যাডজাস্ট করতে হবে। এখানে
কাউকে আলাদাভাবে ওভাবে না, কিন্তু সবাইকে মূল্য দিতে হবে। সোশিও ইকোনমিক ব্যাকগ্রাউন্ড, ওই যে ধনী গরিব থাকতে পারে, এজ, জেন্ডার, সেক্সুয়ালিটি, তাই না, রিলিজিয়ন। তাহলে এখান থেকে কি করবো আমরা? চট করে এই যে বুঝতে পারলাম যে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স সম্বন্ধে যদি কোনো কিছু জানতে চায়, তাহলে আমরা এই 19 নম্বর পেজে এসে এই রেঞ্জ অফ ভেরিয়েবল, অন্য জায়গায় যাওয়া লাগবে, রেঞ্জ অফ ভেরিয়েবল শুধু রেঞ্জ অফ ভেরিয়েবলের মধ্যে দেখবে লিখে দিলে এটিই থাকে। আচ্ছা, আরেকজন একটু বলো তো, ক্লায়েন্টস উইথ পার্টিকুলার নিডস, কে বলবে? নিডস Women were underrepresented, rural and remote learners. আচ্ছা, আমরা এটা মনে রাখবো কি করে বলেছি? গ্রুপ স্যার, এরা সবাই সাধারণত গ্রুপ হয়ে খালি যদি বলে ওমেন, তাও কিন্তু চলবে। Women একটা group, sir. আন্ডার রিপ্রেজেন্টেড এত কথা না বলেও যদি আমি খালি যদি পার্টিকুলার নিডস এর মধ্যে ওমেন, চলবে কিন্তু, বুঝতে পারছো? রুরাল এন্ড রিমোট লার্নার, ঠিক আছে, সংক্ষেপে গ্রুপ হিসেবে খেয়াল রাখবো। তারপরে কি? ডিসেবল, পিডব্লিউডি, পিপল উইথ ডিসেবিলিটিস, তাহলে পিডব্লিউডি সংক্ষেপে Either permanent or temporary. এই কথা না বললেও চলবে, খালি পিডব্লিউডি বললেই চলবে, বুঝেছো? উত্তর কিন্তু সংক্ষেপে, যেহেতু আমার সময় খুব কম। স্যার আমি 3টা থেকে 4টা পয়েন্ট যদি দিই তাহলে হবে না স্যার? হ্যাঁ হ্যাঁ হবে, 4টা 5টা দিয়ে দিব যতটুকু। ওই জন্য বললাম যে সংক্ষেপে লিখলে আমি একটু বেশি দিতে পারতেছি পয়েন্ট, আর আমি এত বড় লাইন লিখতে গেলে আমার সময় লেগে যাবে। আমি সংক্ষেপে বুঝলাম পিডব্লিউডি লিখবো, ইয়ত লিখলেও চলবে, ইয়ত আর ট্রিক্স, ঠিক আছে, এটা ইয়ত আর ট্রিক্স লেখা দরকার। হ্যাঁ, তারপরে কি? এই যে ট্রমা হয় যাদের, এটা এরা টাইপের নন স্পোকেন ইংলিশ ব্যাকগ্রাউন্ড। এইখানে গ্রুপ খালি মনে থাকলে, যেমন ওল্ড পিউপিল, এটাও কিন্তু একটা গ্রুপ, বোঝা গেছে? এজেড পিউপিল, এটা একটা গ্রুপ কিন্তু। তো এরকম 3-4টা পয়েন্ট দিলে তখন কিন্তু তোমাকে আর কাটতে পারবে না, বুঝতে পেরেছো? প্রিন্সিপাল, এই যে প্রিন্সিপাল, কয়টা প্রিন্সিপাল? এখানে 9টা প্রিন্সিপাল দেয়া আছে। রিমা বলো প্রিন্সিপাল গুলো কি? স্যার আমি বলবো, হ্যাঁ বলো। supporting equal opportunity for participations, protecting and advocating independence, Fostering and advocating independence. this independence, assuring cooperative approaches to learn, using client contract approaches to learning, ক্লায়েন্ট সেন্টার্ড অ্যাপ্রোচ, তার মানে এটা হলো ক্লায়েন্ট সেন্টার অ্যাপ্রোচ। তার মানে ওখানে ওই যে টিচার সেন্টার না হয়ে ক্লায়েন্ট সেন্টার অ্যাপ্রোচ। এগুলোকেও কিন্তু আস্তে আস্তে বুঝে বুঝে অল্প অল্প করে লেখার সুযোগ আছে। এই যে যেমন এখানে লেখা যায় সাপোর্টিং ইকুয়াল অপরচুনিটি, এটুকু লিখলেই চলে। ফোস্টারিং এন্ড অ্যাডভোকেটিং, ঠিক আছে। তারপরে কি? এই যেমন বললা যে হ্যাঁ, supporting, encouraging and valuing individual contributions, motivation learners, creative opportunities for participation and success, making reasonable adjustment to procedures, activities and assessment for equality, acknowledging current strengths and skill as a basis for further learning. তাহলে বোঝা গেল এই প্রিন্সিপালের কথাও অনেক সময় আসে পরীক্ষা। তো এখান থেকে 4-5টা প্রিন্সিপাল লিখে দিব চট করে। আচ্ছা, সাপোর্ট পারসন, এবার সাপোর্ট পারসন কে বলবেন? স্যার আমি বলি স্যার। বলো বলো, আগে যে ম্যাডাম বললা বলো। আচ্ছা, সাপোর্ট পারসন হচ্ছে এখানে ফ্যামিলি মেম্বারস, গভর্নমেন্ট অফিশিয়ালস ইন স্পেশালি সাপোর্ট সার্ভিস, তাহলে এখানে খালি গভর্নমেন্ট অফিশিয়ালস বললেই হবে। হ্যাঁ, পিয়ার্স। আচ্ছা, তারপর হচ্ছে ইন্টারপ্রেয়ার্স, কমিউনিকেটিভ রিপ্রেজেন্টেটিভ, টেকনিক্যাল সাপোর্ট পারসন, অ্যাডমিনিস্ট্রেটিভ পার্সোনাল, স্টুডেন্ট কনজিউমার্স। ঠিক আছে, তার মানে এই কাজে সাপোর্ট, যারা সাপোর্ট দিতে পারে সেই মানুষগুলোর কথা, তাদের কথাই আমরা এখান থেকে স্যার 4টা থেকে 5টা পয়েন্ট, 4টা, হ্যাঁ 4টা 5টা চট করে দিয়ে দেবো, ছোট ছোট তো। ওকে, ঠিক আছে ঠিক আছে। ফিজিক্যাল এনভায়রনমেন্ট সাপোর্ট নিডস, এটা কে বলবে?
মেহেদি ভাই বলেন। মেহেদি বলো। মেহেদি বলো। আসো মেহেদি। জি স্যার। হ্যাঁ Sir, physical environment support need modification to layout of premises, reasonable accommodation. হ্যালো, আসসালামু আলাইকুম কাকু। এইটুকু কথা বলতে হ্যালো, স্যার মডিফাইড করতে হবে, যারা রিজনেবল তাদেরকে স্যার মডিফিকেশন করতে হবে। এবং প্রিমিসেস হচ্ছে স্যার আমাদের কর্মস্থলটাকে বোঝায় স্যার। হ্যালো, হ্যাঁ বলো। তারপর হচ্ছে মডিফিকেশন অফ ইকুইপমেন্ট এন্ড লার্নিং ম্যাটেরিয়ালস, ইউজ অ্যাপ্রোপ্রিয়েট টেকনোলজিস, চেঞ্জ অ্যাডাপটিভ টেকনোলজি মানে যেগুলো সরি অ্যাডাপটিভ টেকনোলজি, অ্যাডাপ্ট করা যায়, আটকানো যায়, অ্যাডাপ্ট করা যায়, কানে বৃদ্ধি করা যায় এরকম। হ্যাঁ কানে শোনে না, চোখে দেখে না, তাদেরকে কিছু ইয়া দেয় না, যেমন বললাম যে সাপোর্ট করা যায় এরকম। হ্যাঁ প্যারেল সিস্টেম বা হিয়ারিং এইড এগুলো সাপ্লাই দিতে হয়। আচ্ছা, চেঞ্জ টু ওয়ার্ক শিডিউল, মডিফিকেশন টু জব ডিজাইন। তাহলে এগুলো থেকে কিছু বোঝা যায়, নিজের মতন করে একটু বোঝার চেষ্টা করবো। জি স্যার, চেঞ্জ করার জন্য ওয়ার্ক শিডিউল চেঞ্জ করার জন্য বলছে মডিফাই টু জব ডিজাইন করতে হবে, মডিফাই করতে হবে। মানে মডিফাই বলতে কি বোঝায়? ইকুইপমেন্ট বলতে কি বোঝাচ্ছে? ওই যে বললাম টুল ছোট আছে, হাই উঁচু করতে হবে। জি স্যার, লেফট হ্যান্ডেড যে আছে তাকে লেফট হ্যান্ডেড মানে কিছু চেঞ্জ আনা স্যার, এনভায়রনমেন্টের মধ্যে কিছু চেঞ্জ আনতে হবে, মডিফাই করতে হবে। ফিজিক্যালি যে চেঞ্জ করা লাগে মানুষকে সুবিধা দেওয়ার জন্য, আমি ওই মানুষগুলোকে সুবিধা দেওয়ার জন্য আমাকে যদি ওই প্রিমি যে কোনো পরিবর্তন করা লাগে, সেই পরিবর্তন সেটা কি কি হতে পারে? যেমন র্যাম তৈরি করে দেওয়া, তাই না, ডিজেবল পিপলকে ঢোকার জন্য। শুধু যে ডিজেবল না, অন্য মানুষের সুবিধাটাও দিতে হবে, কানে শোনে না, চোখে দেখে না, এছাড়াও অন্য সমস্যাও থাকতে পারে, সেই ব্যাপারটাও তাকে সহযোগিতা করতে হবে। ওই যে বললাম যে একটু খাটো বা একটু মানে ইকুইটির বিষয়টা যদি আনার প্রয়োজন হয় সেটা আনতে হতে পারে। মোটিভেশন, জব ডিজাইন, চেঞ্জ অফ শিডিউল, সকালে ক্লাস না করে যদি সবাই সুবিধার্থে বিকেলে করা লাগে সেটা করলাম, তাই না? এইভাবে শিডিউলও চেঞ্জ করা যায়। ঠিক আছে, জব যে প্র্যাকটিক্যাল কাজটা করতে দেব সেটাও কিন্তু চেঞ্জ করতে পারি। নর্মালি যাদের জন্য একরকম, যার অসুবিধা আছে তার সঙ্গে অসুবিধাকে অ্যাড্রেস করে তাহলে জবটাকেও চেঞ্জ করা যায়। গ্রাউন্ড রুল, স্পেসিফিক নিডস কারে বলতে বলবো? সুমাইয়া বলছো নাকি? সুমাইয়া আছো? জি স্যার, বলো এই স্পেসিফিক নিডস জিনিসটা কি? এখানে দেখা যায় স্ক্রিনে? স্যার দেখা যাচ্ছে হ্যাঁ সুমাইয়া বলো। Physical environment adjustment হ্যাঁ, adjustment to learning and assessment activities, or issue to be addressed, language requirement, literacy and numeracy issue, more time, additional support to learners, need for a board general education. এগুলো থেকে সংক্ষেপে ছোট ছোট করে বলা, তো ডিটেইলস বলা না, তো ওর থেকে কিন্তু নিজে একটু কনসেপ্টন করে নিতে হবে। যেমন ফিজিক্যাল এনভায়রনমেন্ট অ্যাডজাস্টমেন্ট, তার মানে কি যে কোনো ধরনের এই যে স্পেশাল নিড। আমি বললাম যে ওই যে একজনের যেখানে বসে এসে লেখাপড়া করতেছে, দেখা গেল বাইরের থেকে সূর্যের আলো তার গায়ে পড়তেছে, তো সে তার অস্বস্তি লাগে, তাকে সরায় দিতে চাইতে পারি। পিছনে বসা আছে, দেখতে সমস্যা হয়, তাকে সামনে আনা লাগতে পারে, তাই না? এই ধরনের আরো অন্য কোনো বিষয় থাকলেও আগের যেটা ফিজিক্যাল এনভায়রনমেন্ট বলেছে সেটাও কিছুটা এর মধ্যে আসে। এই যে এখানে যে ফিজিক্যাল এনভায়রনমেন্ট বলছি না, সাপোর্ট, এই সাপোর্টের মতন এখানেও যদি কোনো বিষয় থেকে থাকে সেটাও তার স্পেশাল নিডের মধ্যে পড়ে। মানে পার্সোনালি সমস্যা পড়েছে সেটাকে সমাধানের জন্য বললাম যে ইভেন তার যদি হিয়ারিং এইড লাগে সেটাও ফিজিক্যাল এনভায়রনমেন্টের মধ্যে পড়ে। অ্যাডজাস্টমেন্ট অফ লার্নিং অ্যান্ড অ্যাসেসমেন্ট অ্যাক্টিভিটিস, এই লার্নিং এর ক্ষেত্রে কিভাবে অ্যাডজাস্টমেন্ট করা যায় সেটার কথা বলছে। অশেষ সমস্যার কথা বলছে, ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট থাকলে সেটার সমাধান করব। লিটারেসি নিউমেরেসির কথা বলছে, তাকে যদি অতিরিক্ত সময় দেয়া লাগে, বুঝে না, তাকে আর একটু এক্সট্রা টাইম দিয়ে তাকে বুঝায় দিতে হবে। তারপরে নিড ফর ব্রড জেনারেল এডুকেশন, তাহলে সেই জায়গায় যদি বড়
মানে এডুকেশনের ব্যাপারে যদি আরো বিস্তারিত বলার প্রয়োজন হয় সেটাও তাকে বলে দিতে হবে। তাহলে এই স্পেশাল নিডস হলে এখান থেকে 4-5টা পয়েন্ট দিয়ে দিব, ঠিক আছে? ভার্বাল Yes, এন্ড sir. বডি ল্যাঙ্গুয়েজ, ভার্বাল এবং বডি ল্যাঙ্গুয়েজ, তাই না? এই লিজা বলছো, লিজা আছো? তাসরিনা, লিজা, হ্যাঁ বলো। বডি ল্যাঙ্গুয়েজ তার মানে তার বডি অঙ্গভঙ্গিমা এমন হবে সেটা একটা বিষয়। অঙ্গভঙ্গিমা দিয়ে অনেক কাজ করা যায়। তার মানে ফেসিয়াল এক্সপ্রেশন মানে কি, মুখমণ্ডল, মানে আমি তার সাথে যে কথা বলতেছি তার সেই মুহূর্তে মানে ভ্রু কুঁচকে থাকা বা মুখে কোনো ভঙ্গি করা যে আমি পছন্দ করতেছি না, ইরিটেট হচ্ছে এমন না দেখায়, সবসময় হাসি মুখে মানে যেটা আমি নিতে পারতেছি না সেটাও হাসি মুখে তার সাথে হ্যান্ডেল করে নেওয়াটা, এটা হলো ফেসিয়াল এক্সপ্রেশন। তারপরে বডি মুভমেন্ট, তারপরে আছে বডি মুভমেন্ট, মানে আমরা যখন কথা বলতেছি তখন হাত পা অতিরিক্ত নাড়ানো বা অতিরিক্ত অঙ্গভঙ্গিমা করে কথা বলা সেটাও না করে মার্জিত ভাবে দাঁড়ায়, দুই হাত একত্র করে দাঁড়ায় কথা বলা, তাহলে সেটা বেশি মানে গ্রহণযোগ্য হয়। তো সেটা হলো বডি মুভমেন্ট। তারপরে আসতেছে পশ্চার। পশ্চারটা স্যার আই এম নট শিওর। হ্যাঁ, পশ্চার বলতে তারও এই যে যেমন আমি কম্পিউটারের সামনে কাজ করছি তখন আমি বসবো কেমন, আমার বসার ভঙ্গিমাটাও কিন্তু একটা ব্যাপার। টিচার যখন ক্লাস নেয় তারও কিন্তু এই বসার ভঙ্গিমা থেকে অনেক মিলন বিষয় আছে, হাত কোথায় রাখবে, কিভাবে রাখবে, হ্যাঁ এটাও একটা বিষয়, ঠিক আছে? এবং তার শরীরে তার মানে এই যে কাজ করার ক্ষেত্রে জানি কোনো রকমের আর্গোনমিক্যাল হ্যাজার্ড তৈরি না হয় সেই দিকেও খেয়াল রাখবে, এটা একটা ব্যাপার। পোস্টার গেস্টার কাছাকাছি, আই কন্টাক্ট, এই যে পড়ানোর সময় আই কন্টাক্ট, হ্যাঁ পড়ানোর সময় শুধু একজনের দিকে তাকায় না থেকে সবার দিকেই আস্তে আস্তে চোখ বুলানো যাতে কারো ইরিটেট না হয় সে জিনিসটা। তারপরে টাচ, অহেতুক কাউকে মানে শুধু শুধু কাউকে টাচ না করে বা দূরত্ব বজায় থেকে যে তাকে আমি যতটুকু বোঝাতে পারতেছি এই জিনিসটাকে বোঝানো হয়। তারপরে স্পেস আর টাচটা একই ধরনের, আমি কতটুকু তার সাথে দূরত্ব বজায় রাখছি। তারপর হলো ভয়েস মডুলেশন, আমি তার সাথে কোন টোনে কথা বলতেছি। রাইট রাইট, অনেক হাই ভলিউমে বলবো না, অনেক একেবারে স্লো বলবো না যে শুনতেই পারলো না পিছনের একজন, আবার ততটুক জোরে বলবো যতটুক জোরে বলে ওই পর্যন্ত শোনায়, কিন্তু খুব জোরে চিল্লায় এই ধমকায় কথা বলা যাবে না, ঠিক আছে? গুড, থ্যাংক ইউ রিজা, থ্যাংক ইউ, সুন্দর বলেছেন। তাহলে আমরা দেখলাম যে এই যে এখান থেকে 6-7টা প্রশ্ন, অ্যাটলিস্ট 2টা প্রশ্নের উত্তর কিন্তু পাই। বোঝা গেছে কথা? জি স্যার। জি স্যার। হ্যাঁ, তো এই যে আমরা দেখলাম যে এই সিবিএলএম এর এইখান থেকেই 2-3টা প্রশ্ন পেয়ে যাব চট করে, ওই 19 নম্বর পেজে গেলেই সিএস এর জন্য কাছে থাকবে, সেই সিএস থেকে আমি এই সুবিধাটা নিতে পারবো। আমরা একটু শেয়ার করি অন্য জায়গায়, দ্যাট ইজ পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনটা গত দিনে যেটা আমরা বলেছিলাম যে ডে 10-এরটাই আমরা নিয়ে আসছি, আজকে ডে 11। তাহলে একই জিনিস, প্রমোট ইনক্লুসিভ লার্নিং ইন এ সিবিটিএ এনভায়রনমেন্ট। তাহলে ইনক্লুসিভ লার্নিংটা ঘটানো, তাই না? প্রমোট করতে হবে আমাদেরকে কোন এনভায়রনমেন্টে? সিবিটি অ্যান্ড এ এনভায়রনমেন্টে। সিবিটি অ্যান্ড এ বলতে কি? কম্পিটেন্সি বেসড ট্রেনিং অথবা কম্পিটেন্সি বেসড অ্যাসেসমেন্ট। তাহলে ট্রেনিং এর ক্ষেত্রেও লার্নিং ইনক্লুসিভ লার্নিং ঘটাতে হবে, আবার অ্যাসেসমেন্টের ক্ষেত্রেও এই কাজটা ঘটাতে হবে, দুই ক্ষেত্রেই। তাহলে আমরা ট্রেনিং যখন দিব সেই জায়গাটার এনভায়রনমেন্টের ক্ষেত্রে আমাকে কিভাবে এনভায়রনমেন্ট সেট করতে হবে যাতে করে লার্নিংটা ইনক্লুসিভ হয়, আবার অ্যাসেসমেন্ট যখন হবে তখনও জানি আমরা খেয়াল করি তার অ্যাসেসমেন্টের ক্ষেত্রে সেই সুবিধাটা গুলো সবাই জানি পায়। হ্যাঁ, এই বিষয়টা নিয়ে আমরা কাজ করছি। তাহলে সেখানে আমরা কতগুলো দেখেছি, তার ঝিনুকের সঙ্গে কম্পেয়ার করেছি আমাদের স্টুডেন্টের যতদিন করেছি, আমরা দেখেছি এখানেও 5টা লার্নিং আউটকাম আছে। কিভাবে প্র্যাকটিস করবো ইনক্লুসিভিটিটা, তারপরে এই যে ডেভেলপ অ্যান্ড ইমপ্লিমেন্ট ওয়ার্ক স্ট্র্যাটেজিস টু সাপোর্ট ইনক্লুসিভিটি, অর্থাৎ এই ইনক্লুসিভিটি সাপোর্ট করে কিভাবে ওয়ার্ক স্ট্র্যাটেজি করা যায় সেটা আমরা দেখবো। এই সাপোর্টের মধ্যে কি কি আসে সেটা আমরা দেখবো।
তাহলে প্র্যাকটিস করছি, আবার সাপোর্ট ইনক্লুসিভিটি, একটা প্র্যাকটিস ইনক্লুসিভিটি আর একটা হলো সাপোর্ট ইনক্লুসিভিটি, ঠিক আছে। তারপরে কি প্রমোট এন্ড রেসপন্স ডেলিভারি, তার মানে প্রমোট করব এই কাজটাকে, হ্যাঁ, ডেলিভার করার জন্য। তারপরে বলছে প্রমোট কালচার ইনক্লুসিভ লার্নিং, ইনক্লুসিভ লার্নিং কালচারটা কেমন হবে সেটা দেখব, আর মনিটর এন্ড ইমপ্রুভ, আস্তে আস্তে এই প্র্যাকটিসটা আরো বাড়ানো যায় কি করে, ইমপ্রুভ করা যায় কি করে, সেটা মনিটরিং করে তারপরে আমরা আরো চিন্তা করব। তাহলে তার প্রথম পাঁচটা, প্রথমের মধ্যে একটা হলো প্র্যাকটিস, দ্বিতীয়টা সাপোর্ট, খেয়াল রাখো প্রথমটা প্র্যাকটিস, তারপরটা সাপোর্ট, তারপরে প্রমোট, সে দুইবার আছে প্রমোট। একটা প্রমোট হলো কাজের জন্য আর একটা প্রমোট হলো কালচার, ঠিক আছে। যে কোনো ভাবে মনে রাখার জন্য আমাকে টেকনিক বাইর করতে হবে, তো ওই কেউ বলে দিবে না, আমি নিজে নিজে চিন্তা করবো, ছোট একটা ওয়ার্ড করে যদি মনে রাখতে পারি, আর একটা মনিটরিং করা, ঠিক আছে। পাঁচটা আবার একটু বলার চেষ্টা করি তো সবাই। একটা করবো প্র্যাকটিস, প্র্যাকটিস, ডেভেলপ, প্রমোট, মনিটর। তারপরে সাপোর্ট, promote to what? Promote to culture, তারপর monitoring। না আমি যেভাবে বলি সেটা খেয়াল করো। একটা হলো, একটাকে মনে রাখতে যে প্র্যাকটিস ইনক্লুসিভিটির ক্ষেত্রে প্র্যাকটিস ইনক্লুসিভিটি, সুতরাং প্র্যাকটিস বললেও বুঝবো প্র্যাকটিস ইনক্লুসিভিটি, ঠিক আছে। তাহলে প্র্যাকটিস বলি, Practice. তারপর একটা বলি সাপোর্ট, Support. হ্যাঁ Inclusive. হ্যাঁ, তারপরে Practice inclusive, support inclusive. রাইট, প্র্যাকটিস ইনক্লুসিভিটি, সাপোর্ট ইনক্লুসিভিটি। সুতরাং যেভাবে হোক এই কথাটাকে খেয়াল রাখি, প্র্যাকটিস ইনক্লুসিভিটি, সাপোর্ট ইনক্লুসিভিটি, আর দুটো হলো প্রমোট, ঠিক আছে। প্রমোটের মধ্যে একটা হলো, একটা পরেরটা হলো কালচারের প্রমোট করবো, ঠিক আছে। আমরা পিডব্লিউ দের সঙ্গে, মানুষের সঙ্গে যেভাবে বিহেভ করতাম, সেটা সেই কালচারের থেকে আমরা সরে আসবো, অন্য কালচার প্রমোট করবো, ঠিক আছে, নতুন কালচার অ্যাডাপ্ট করবো। স্যার প্রথম প্রমোটটা কি? প্রমোট এন্ড রেসপন্স। প্রমোট এন্ড রেসপন্স টু ডেলিভারি, আমি যে লেকচারটা দিব, কথাগুলো আমি বলবো, হ্যাঁ, সেটার স্টাইলটা কেমন হবে, কিভাবে হবে, কত সুন্দরভাবে হবে, সেই জায়গাটা আমরা দেখবো। যে জায়গায় ওই যে অ্যাড্রেস করছি কিনা সবাইকে, হ্যাঁ, তা আমরা দেখবো যে কিভাবে এই কথাটা আমরা যাব, সেই জায়গায় যাব। প্রমোট, হ্যাঁ, এন্ড ডেলিভারি, ঠিক আছে। প্রমোট বললেই হবে। দুটা আমি প্রথম কথা হচ্ছে যে পাঁচটা পয়েন্ট খেয়াল রাখি, কি কি পাঁচটা পয়েন্ট। একটা বলছি প্র্যাকটিস, একটা বলছি সাপোর্ট, দুইটা হলো প্রমোট, আর একটা মনিটর। এইটুক ছোট করে আনতে পারবো না? জি স্যার। সবাই ছোট করে রাখি যে এই পাঁচটা বিষয় কি, একটা প্র্যাকটিস, একটা সাপোর্ট, দুইটা প্রমোট, একটা মনিটর। এরপরে আমি আরেকটু, হ্যাঁ, প্রমোট, দুইবার প্রমোট, প্রমোট মনিটর, ঠিক আছে। প্র্যাকটিস, সাপোর্ট, প্রমোট মনিটর, এইভাবে খেয়াল রাখি, হ্যাঁ। প্র্যাকটিস, সাপোর্ট, প্রমোট মনিটর, ঠিক আছে। সবাই এইভাবে বলি, প্র্যাকটিস, সাপোর্ট, প্রমোট মনিটর। প্র্যাকটিস, সাপোর্ট, প্রমোট, মনিটর। মনিটর, Practice, support, promote, monitor. হ্যাঁ, প্রথম একটা প্র্যাকটিস, সাপোর্ট, প্রমোট, মনিটর, ব্যাস। তারপর আমরা বুঝবো প্র্যাকটিস বলতে প্র্যাকটিস, যেহেতু ইনক্লুসিভিটি নিয়ে কাজ, প্র্যাকটিস বলতে প্র্যাকটিস ইনক্লুসিভ, সাপোর্ট বলতে সাপোর্ট ইনক্লুসিভিটি, প্রমোট বলতে এই ইনক্লুসিভিটিটাকে কোনো না কোনো ভাবে প্রমোটের প্রশ্ন আসছে, প্রমোট বলতে এই কালচারটা প্রমোট করবো এই সিস্টেমে। আর মনিটর তো টোটালটাকে উন্নয়ন করার জন্য, মনিটর ছাড়া কি টোটাল কাজ ইমপ্রুভ করা যাবে? আমি যা যা প্র্যাকটিস করছি, যা যা অ্যাপ্লাই করছি, সেগুলো মনিটর করলে আরো ইমপ্রুভ করাতে পারবো, ঠিক আছে কথাটা। তাহলে এই অংশে আমরা খেয়াল রাখবো প্র্যাকটিস, সাপোর্ট, প্রমোট মনিটর, প্র্যাকটিস, সাপোর্ট, প্রমোট মনিটর, ব্যাস। এরকম করে এরপরে নিজে আর জায়গায় আসতে পারবো। হ্যাঁ, মেহেদি হাসান কি আছে বলো? মেহেদি হাসান কিছু বলবা? মেহেদি, আচ্ছা, হ্যাঁ, কি হয়েছে বলো মেহেদি, তুমি কি বলতে যাচ্ছ? তুমি দাগাচ্ছ কেন বলো? মেহেদি, আমার কথা শুনতে পাচ্ছ নাকি? মেহেদি কই? চাপ লেগে গেছে। আচ্ছা, ঠিক আছে, চাপ লাগলে আমরা বুঝতে পারছি না, এটা আর কি বললাম, ঠিক আছে। তাহলে একটু সরি বলতে হবে। এনিওয়ে, পেজ 9, তাহলে এটা হলো পেজ 9, ঠিক আছে। এটুক খালি আমি ছোট করে দিয়েছি, ছোটটা অন্তত মনে রাখবা যে এই চ্যাপ্টারে কি, প্র্যাকটিস, সাপোর্ট, প্রমোট মনিটর, প্র্যাকটিস, সাপোর্ট, প্রমোট মনিটর, এইটুকু খেয়াল রাখো। প্রত্যেকটা জিনিসকে মনে রাখার জন্য কিছু একটা বুদ্ধি বের করতে। আচ্ছা,
এই প্র্যাকটিসের ক্ষেত্রে আমরা সংজ্ঞা জেনেছিলাম, তাই না? প্র্যাকটিসের ক্ষেত্রে আমরা কি করেছি? সংজ্ঞা জেনেছি, কিন্তু জি স্যার। সংজ্ঞাটা খেয়াল আছে? সংজ্ঞাটা কি মনে রাখবো? কি মনে রাখলে সংজ্ঞা বলতে পারবো? র্যাম স্যার। স্যার র্যাম, স্যার র্যাম Right, মনে আর কিছু রাখবেন। লাগবে না। Good. RAM, recognizing, accommodating, meeting the learning needs. Recognizing, accommodating, meeting the learning needs. শেষ, আর লাগবে না। তাহলে সংজ্ঞা হয়ে গেল। সংজ্ঞাটার পরে কি বলবো দেখি। সংজ্ঞাটার পরে ইনক্লুসিভ লার্নিং এনভায়রনমেন্ট। এই যে এইখানে কিন্তু ওই যে ইনক্লুসিভ লার্নিং এনভায়রনমেন্ট পরীক্ষাটা আসে 13 নাম্বার পেজ। ভ্যালুস, রেসপেক্ট ডিফারেন্স, হ্যাঁ, প্রমোটস লার্নিং, এক্সপ্লোরস, এটা মুখস্থ করার কিছু নাই। ইনক্লুসিভিটির প্রথম পেজ, মানে ওই যে বইটা আমরা যে ইনক্লুসিভিটির যে সিবিএলএমটা, তার যে ইনফরমেশন শীট, প্রথম শীটটা, ঠিক আছে? দেখা যায়, আবার একটু দেখায় দিই। আচ্ছা, এখানে আমি দেখাই দিই। এই বইটা প্রত্যেকটা জায়গাতে একটা জায়গায় আমাকে আসতে হবে খেয়াল রাখার জন্য। এইটা কোনটা? হ্যাঁ, প্রমোট ইনক্লুসিভ লার্নিং। এই যে প্রমোট ইনক্লুসিভ লার্নিং এর যে আমরা যেমন প্রথম যে আমরা তো শুধুমাত্র ইনফরমেশন শীটটাই পড়বো কিন্তু, তাই না? আর অন্যগুলো আমার আপাতত কোনো কিছু দেখার দরকার নেই। সিবিএলএম যে দ্রুত আমি কোথায় চলে যাব? এই যে প্র্যাকটিস ইনক্লুসিভিটি, প্রথম লার্নিং আউটকাম, এই যে ইনফরমেশন শীট। এখানে সংজ্ঞাও দেওয়া আছে, এইখানে লার্নিং এনভায়রনমেন্ট দেওয়া আছে, আর লাস্টে যে এই পরের পেজে যে দেখা যাবে যে প্র্যাকটিস ইনক্লুসিভিটি বলতে হয়, বলতে পিপিই, আর এখানে হাউ, এবং ইন্ডিভিজুয়াল ডিফারেন্স তো আমরা ওই সিএস থেকেই দিয়ে ফেলবো। তাহলে বুঝতে পেরেছি কয়েকটা কথা? জি স্যার। মানে সবসময় চেষ্টা করবো যে আমরা উত্তরটা যেভাবে মনে রাখার জন্য টেকনিকটা বুঝতে পারি, সেই জায়গায় আমাকে যেতে হবে। তাহলে 13 নম্বর পেজ কিন্তু প্রথম পেজ, এই বইয়ের ইনফরমেশন শীটের প্রথম পেজে হলো, মানে যেটাতে আমরা স্টাডি করবো সেটা হলো 13 নম্বর পেজ। ক্লিয়ার? তা আমি কিন্তু সংজ্ঞা দিতেই পারি, আর এখানে উত্তর আসলে এটাও আমি দিতে পারবো। পরের যেটা হয় প্র্যাকটিস ইনক্লুসিভিটি, এটার উত্তর কে বলবে? কয়টা কি মনে করবো? এখানে কি ওয়ার্ড? একটা ওয়ার্ড বলো। পিপিই স্যার। পিপি। রাইট। প্রিপেয়ার, প্রোভাইড, এনশিওর। এটুকু আর ভুল হবে না, এই জায়গায় যাবে। প্রিপেয়ার দিয়ে যা লেখো ও আর আটকাতে পারবে না। তোমার প্রিপেয়ার করবা, লার্নারে প্রিপেয়ার করবা, শেষ। আমি যদি আর একটু নাও বলতে পারি, প্রিপেয়ার লার্নার বললেও তোমার ইয়ে করতে পারবে না। হ্যাঁ, বলবো যে হ্যাঁ ইফেক্টিভ লার্নার। একটা যে কোনো লার্নার তৈরি করবো, সে যোগ্য লার্নার করবো না, ইফেক্টিভ লার্নার। প্রিপেয়ার, ইফেক্টিভ লার্নার, এইটুকু যদি বলি তাও এনাফ। প্রমোট মোর লার্নার্স, অনেক বেশি সংখ্যক লার্নার প্রমোট করব মার্কেটে, ঠিক আছে? বেশি প্রমোট করব। কোয়ালিটি তো আছে, কোয়ালিটি লার্নার, ঠিক আছে? প্রমোট মোর লার্নার, অধিক সংখ্যক লার্নারকে আমি মার্কেটে প্রোভাইড করব, অবশ্যই কম্পিটিটিভ থাকবে। আর এনশিওর করব দেশে আইন কানুন জানে। ঠিক আছে? তিনটা কথা। তাকে যেখানেই খাটাও না কেন, একটা মানুষকে তুমি ব্যবহার করবা, সে যুক্তি দিয়ে, আইন দিয়ে তোমার প্রবলেম গুলোকে সলভ করার চেষ্টা করবে, তা নাহলে তো তাকে তুমি চাকরিতে সুবিধা দিতে পারবা না। ঠিক আছে কথা? এখন পেজ হলো 14 নম্বরের পেজে গেলে একটু বেশি লিখতে পারবে। আর একান্তই যদি তুমি সময় নাই, তাহলে চট করে ওই ছোট ছোট 3টা শব্দ দিয়ে কাজ করে ফেলবে, যতটুকু মনে রাখা যায়। এগুলো মনে রাখার কিছু টেকনিক লাগবে। বোঝো নাই? কেউ এরকম আছো নাকি এই কথাটা আমার বোঝো নাই বলার জন্য? নিজের মনের প্রথম কথা হচ্ছে why practice inclusivity, মানে আমরা শুধু 3টা শব্দ লিখব: প্রিফার, অ্যাবাউট লার্নার, প্রোভাইড মোর লার্নার, ইনশিওর ইট মিট ইটস অব্লিগেশন অ্যারাইজিং আউট অফ লেজিসলেশন এন্ড স্ট্যান্ডার্ড। এই 3টুকু লিখে দেব। হ্যাঁ, ঠিক আছে। একেবারে মুখস্থ লিখলে ওই ছোট করে মানে থেকে গেলে প্রিফার, অ্যাবাউট লার্নার, প্রোভাইড মোর লার্নার। হ্যাঁ, আর পেজের যে আমাদের সংজ্ঞা
আর এই যে হয় প্র্যাকটিস ইনক্লুসিভিটি, হাউ প্র্যাকটিস ইনক্লুসিভিটি, এই যে তিনটা কথা, এটা আমরা প্রথম সিবিএলএম এর মানে এই যে দ্বিতীয় সিবিএলএম এর প্রথম যে লার্নিং আউটকাম সেখান থেকেই পেয়ে যাব। ঠিক আছে, এই যে হাউ প্র্যাকটিস ইনক্লুসিভিটি, বিল্ড অন ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, ইন্টিগ্রেটেড দ্য প্রিন্সিপাল, এই যে এখানে মনে রাখার জন্য বলছি যে বিল্ডিং শব্দটা মনে রাখতে হবে, প্রিন্সিপাল শব্দটা মনে রাখতে হবে, ইনস্টিটিউশন অ্যাক্সেস কথাটা মনে রাখতে হবে, ল্যাঙ্গুয়েজের কথা মনে রাখতে হবে, মডেলিং এর কথা মনে রাখতে হবে। এইভাবে যেভাবে পারো ছোট করে একটা করে ওয়ার্ড মনে মনে রাখো, আর পেজ নাম্বার ওখানে থাকলো। এটা আমরা আগত ক্লাসে বলেছি। ওই ইন্ডিভিজুয়াল ডিফারেন্সের প্রশ্নের উত্তর কোথায় পাবো? 17 নম্বর পেজ সিএসএফ, তাই না স্যার? এখানে 14 দেওয়া তো। 19 নম্বর পেজ। এটা হলো সিপিএলএম এর 14 নম্বর পেজ। আর ওইটা স্যার নতুন 14 নম্বর পেজ। সিপিএলএম এর 14 নম্বর পেজ। আর আরেকটা দেখাইছে কি, দুটো জিনিস, একটা হলো সিএস এর 19 পেজে আছে। হ্যাঁ, সিএস এর তো এত ডিটেইলস নাই, তাই না? সিএস এর সামারিটা সিলেবাস আকারে আছে। তাহলে আমরা সিএস এর থেকে ওই রেঞ্জ অফ ভেরিয়েবল থেকে উত্তরটা দিতে পারবো। আর সিপিএলএম এ আসলে তো 19 এই 14 নম্বর পেজে আসতে হবে। 13-14 এটা তো আমরা দেখেছি একেবারে প্রথম পেজ। তাহলে যেখানে যখন যেটা কমফোর্ট মনে হয়, বুঝেছো? যার কাছে যেই মুহূর্তে সেই মুহূর্তে যেটা মনে হয় সেটা করবে। আমার এই পেজটা খোলা থাকতে পারে, আমি একেবারে খুলে টেবিলের উপরে রেখে দেবো। এই যে প্রথম পেজ সব জায়গায়, হ্যাঁ, ওই সিপিএলএমটা করে রেখে দেবো। তাহলে আমার এই পেজ থেকে এই উত্তর দেওয়া যাবে। আর যদি কেউ মনে করো ওই সিএসটাও খোলা থাকতে পারে, সিএস এর ওই পেজ থেকেও দিতে পারে। ক্লায়েন্টস উইথ পার্টিকুলার নিডস, ওই যে গ্রুপ, ঠিক আছে, আসছে না সেই গ্রুপ? এখানে ওমেন একটা গ্রুপ, পিডব্লিউডি একটা গ্রুপ, রুরাল এন্ড রিমোট, ইয়ুথ রিস্ক, এগুলো হলো কি ক্লায়েন্টস। ক্লিয়ার হচ্ছে সবাই? এই কিন্তু মুখস্থ লেখা যায় চাইলে। প্রোভাইডিং সাপোর্ট ফর এ স্পেশাল নিড, ওই যে স্পেসিফিক নিড, ফিজিক্যাল এনভায়রনমেন্টের বিষয় আছে, অ্যাডজাস্ট টু দ্য লার্নিং এন্ড অ্যাসেসমেন্ট অ্যাক্টিভিটিস, অশের ব্যাপার আছে, ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট আছে, লিটারেসির ব্যাপার আছে, মোর টাইম, এডিশনাল টাইম। এখানে আমরা দেখি। এইবার আসি রিজনেবল অ্যাডজাস্টমেন্ট টু ইয়োর অ্যাসেসমেন্ট মেথডস এন্ড টুলস। এই রিজনেবল অ্যাডজাস্টমেন্ট কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট কথা। এইখানে আমাদের 3-4টা সিবিএলএম এ এই রিজনেবল অ্যাডজাস্টমেন্টের কথা বলবো। এবার আমরা একটু দেখি যে রিজনেবল অ্যাডজাস্টমেন্টটা কি। তাহলে 3-4 জায়গায় যেহেতু বলবে, আমরা একটু আমাদের সিবিএলএম এ ঢুকবো। সিবিএলএম এ আমরা একটু রিজনেবল অ্যাডজাস্টমেন্ট কোথায় লেখা আছে, এই যে এরকম একটা চার্ট আছে, লার্নার নিডস এন্ড রিজনেবল অ্যাডজাস্টমেন্ট। খেয়াল করে রাখো, এটা কিন্তু 3-4টা জায়গায় সিবিএলএম এর 3-4 জায়গায় এই রিজনেবল অ্যাডজাস্টমেন্টের কথা আসবে। আমরা একটা জায়গাতে খেয়াল করলেও চলবে, আমরা যদি এই সিবিএলএম 2 থেকে ভালো করে বুঝতে চেষ্টা করি তাহলেও চলবে। এখন যদি এখানে বলে যে রিজনেবল অ্যাডজাস্টমেন্ট কিভাবে হবে, বলছে যে লো লিটারেসি এন্ড নিউমেরিসির ক্ষেত্রে আমরা কিভাবে রিজনেবল অ্যাডজাস্টমেন্ট করব। হ্যাঁ, এরকম প্রশ্নের উত্তর আসলে এই যে এখানে পসিবল রেঞ্জ অফ মেথডস এন্ড টুলস, যেগুলো সম্ভাব্য যে কাজগুলো করা যাবে। সবার জন্য তো একই রকম করবো তা না, মানে পার্সন টু পার্সন এই উপর নির্ভর করবে। যদি আমার ক্লাসের মধ্যে এরকম লো লিটারেসি নিউমেরিসির 1-2 লোক থাকে, তাকে আমি কিভাবে অ্যাডজাস্ট করব, কিভাবে সাহায্য করব। সে বলছে যে 1 নম্বরের কথা কি, ভার্বাল অ্যাসেসমেন্ট ইউজিং প্রিডিটারমাইন্ড কোশ্চেন। তার মানে কি, যে লিখতে পারে না ভালো, তাহলে আমি তাকে ট্রেনিং করালাম, তাকে সে কিভাবে আমি তাকে হেল্প করব। সে পরীক্ষা দিবে, তখন আমি তাকে বলবো যে তার যে অ্যাসেসমেন্ট, সেই অ্যাসেসমেন্ট রিটেন না হয়ে ভার্বালও হতে পারে। কথাটা বোঝা গেছে কি? একজন মানুষ লেখা ভালো বোঝে না, সে লেখাপড়া জ্ঞান কম, তাহলে তাকে আমি যদি সাপোর্ট দিতে চাই, তার জন্য যদি রিজনেবল অ্যাডজাস্টমেন্ট করতে চাই, অন্যদের ক্ষেত্রে লিখিত পরীক্ষা নিলেও এর ক্ষেত্রে ভার্বাল অ্যাসেসমেন্ট নেওয়া যেতে পারে। স্যার ভার্বাল অ্যাসেসমেন্টটা কি হবে, মানে হাত পা নাড়িয়ে এভাবে বোঝানো? একই যে প্রশ্ন রিটেনের জন্য যে প্রশ্ন দেয়া আছে, সেই প্রশ্ন মৌখিকভাবে জিজ্ঞাসা করবে, জিজ্ঞাসা করার পরে মুখে সে উত্তর দিতে পারে কিনা প্রশ্নের উত্তর। ঠিক আছে, যদিও তার জন্য একটু কঠিন হলো,
কারণ আমি তো মানে বই দেখে দেখে দিব, তার খুঁজে বের করা একটু, তার মানে ভালো করে না বুঝলে সে বারবার অ্যান্সার করতে পারবে না, মানে ওরাল কোশ্চেনিং এর মতন অনেকটা। কিন্তু এখানে কিন্তু বলেছে অ্যাসেসমেন্ট ইউজিং প্রি-ডিটারমাইন্ড কোশ্চেন, দিস কুড বি রেকর্ডেড অর সামওয়ান এলস কুড বি স্ক্রাইব। তার মানে এই যে পরীক্ষাটা নিলাম বারবার, সেটা কিন্তু আমার রেকর্ড করে রাখতে হবে যে আমি কি প্রশ্ন করেছি, কি উত্তর দিয়েছে, তা নাহলে কিন্তু হবে না। তাহলে আমার যে মানে কোয়ালিটির ব্যাপারে কোনো মাপ নাই, তাকে আমি রিজনেবলি অ্যাডজাস্ট করছি, কিন্তু সে না জেনে পার হয়ে যাবে সেই সুযোগ কিন্তু নাই। আর তার ডকুমেন্টেশন করতে হবে, তাকে রেকর্ড করে নিতে হবে। আমি বুঝাচ্ছি কথাটা, কারণ যদি অনেক সময় প্রশ্ন আসে যে লো লিটারেসি এবং নিউমেরিসির ক্ষেত্রে কি ধরনের রিজনেবল অ্যাডজাস্টমেন্ট করা যেতে পারে, তাহলে তখন আমরা বলবো এই যে 3টা পয়েন্ট। একটা বলবো ভার্বাল অ্যাসেসমেন্ট, আমি যদি বেশি লিখতে পারি পুরাটা ভালো, না পারলে অ্যাটলিস্ট ভার্বাল অ্যাসেসমেন্ট বল লিখলেও চলবে। তারপরে কি প্রেজেন্টেশনস এন্ড ডেমনস্ট্রেশন ক্যান বি ইউজ। এই 3টে কারণে লিখবো, আর একবার একটু বললে ভালো হয়। হ্যাঁ, কোনটা বলো? মাঝখানে লিভ হয়ে গেছিলাম। আচ্ছা, আবারও স্যার, বলি। ভার্বাল অ্যাসেসমেন্ট এইগুলো আমরা কোন কোশ্চেনের প্রেক্ষাপটে লিখবো? বলা হচ্ছে যে একটা স্টুডেন্ট, আমার এখানে দেখো অনেকগুলো স্টুডেন্ট এখানে ট্রেনিং গ্রহণ করছে, তার মধ্যে দেখা গেল যে একজন বা দুইজন তারা লো লিটারেসি আর নিউমেরিসি গ্রুপের মধ্যে পড়ে, তারা ভালো লিখতে পারে না, তারা শিক্ষা দীক্ষা তার কম। তাহলে তাকে যদি আমি সিস্টেমে আনতে চাই, তাহলে তার ক্ষেত্রে আমি কিভাবে অ্যাডজাস্ট করব? সে তখন বলছে যে তাকে এই সব জায়গায় যে পটেনশিয়াল ইস্যু, রিটেনিং, রিডিং, ক্যালকুলেটিং, কনফিডেন্স, এই পয়েন্টগুলোর ক্ষেত্রে পটেনশিয়াল ইস্যু এটা কেউ লিখতে পারে না ভালো, তাহলে কি করছে, তার জন্য কি করব? যে পড়তে পারে না তার জন্য কিভাবে তাকে অ্যাডজাস্ট করব? যে ক্যালকুলেশন করতে পারে না তার জন্য কিভাবে কাজগুলো করব? বোঝা গেছে কথাটা? কিভাবে করব? জি স্যার। তাকে বলছে যে আমি রিটেন কোশ্চেন না নিয়ে তাকে ভার্বাল অ্যাসেসমেন্ট করলাম। অন্যদের ক্ষেত্রে যেটা রিটেন, তার ক্ষেত্রে সেটা মৌখিক পরীক্ষা, কিন্তু সেই পরীক্ষাটা কিন্তু রেকর্ডেড হতে হবে। আবার রিটেনে যা যা প্রশ্ন আসছে ওর কাছে সেই কথাটাই জিজ্ঞাসা করতে হবে। এখন সে মুখে যদি উত্তর দিতে পারে, তাহলে তো আমি তাকে অ্যাকসেপ্ট করতে পারি যে না, সে তো কাজ জানে। বুঝাতে পারছি কথাটা? রিডিং এবং রাইটিং এর ক্ষেত্রে ঘাটতি থাকলে স্যার, বুঝতে পেরেছি। নিয়ে তাকে রিজনেবলি অ্যাডজাস্ট করতে পারে। তারপরে যখন সে ক্লাস করবে, সেক্ষেত্রে রেকর্ড করে নিতে হবে, কারণ রেকর্ড থাকতে হবে। presentations and documentations demonstration can be used rather than writing. তার ক্ষেত্রে কি হচ্ছে যে আমি যখন পড়াবো তখন অনেক কিছু সে লিখতে পারে না, কিন্তু প্রেজেন্টেশন তো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন সে হয়তো দেখতেছে, দেখে সে বুঝতেছে, সেখানে অনেক ধরনের ছবি একে একে ছবি দেখায় দেখায় বুঝাতে পারছি। সুতরাং প্রেজেন্টেশনের মাধ্যমেও তাকে ইমপ্রুভ করাতে যেতে পারে, এবং কাজগুলো যখন করবে সে ডেমনস্ট্রেশনের মাধ্যমে সে কাজগুলো বুঝাই দিবে। ইউজ অফ ডায়াগ্রাম অর ভিজুয়াল কিউইজ when asking question, ওই যে বলা গেল যে ভিজুয়ালি বা ডায়াগ্রাম করে করে ফ্লোচার্ট দিয়ে তাকে বোঝানো যায়, অর ফর দ্য ক্যান্ডিডেট টু এক্সপ্লেইন অ্যান্সার। ঠিক আছে, কথা বোঝা গেছে? তাহলে প্রশ্ন আসতে পারে কি যে লো লিটারেসি আর নিউমেরিসির ক্ষেত্রে কিভাবে রিজনেবল অ্যাডজাস্টমেন্ট করা যায়, তখন আমি এই উত্তর 3টা দিয়ে দেব দেখে দেখে। কত নম্বর জি পেজ? স্যার, বুঝেছি। কত নম্বর পেজ? 16 পেজ স্যার। নাম্বার 16। আচ্ছা, ঠিক আছে, যেটাই হোক সেটা। স্যার 3 নম্বর পয়েন্টে 18 নম্বর ডায়াগ্রাম দিলে হবে? হ্যাঁ, ডায়াগ্রাম, ভিজুয়াল কিউজ, এগুলো আঁকায় দেখায় বোঝাতে হবে, তাকে জিজ্ঞাসা করতে হবে কোনটার পরে কোনটা কিউ দিয়ে ফ্লো চার্ট দিয়ে বোঝানো যায়। সেই কথাটা বলেছে। আচ্ছা, ক্যান্ডিডেট উইথ ডিসেবিলিটি, তার মানে কি ধরনের ডিসেবিলিটি এখানে লিখে দিয়েছে, পটেনশিয়াল ইস্যু। কোন ধরনের ডিসেবিলিটি? স্পিকিং, রিডিং, রাইটিং, মুভমেন্ট, হিয়ারিং, এই ধরনের মানে পিডব্লিউ লোক যদি হয়, তাকে আমরা কিভাবে অ্যাডজাস্ট করব? মানে প্রশ্ন সাধারণত হয়ে থাকে ক্যান্ডিডেট উইথ ডিসেবিলিটি হলে তার ক্ষেত্রে কি ধরনের রিজনেবল অ্যাডজাস্টমেন্ট হয়। তাহলে এই জায়গায় যে বুলেট পয়েন্ট গুলো দেওয়া আছে, এটাই তার উত্তর। ক্লিয়ার?
তাহলে এখানে বলেছে অবজারভেশন চেকলিস্ট ইউজিং অ্যাডাপটিভ টেকনোলজি সাচ অ্যাজ ব্রেইল ফর সাইট ইম্পেরিয়াল লার্নার্স, যারা অন্ধদের ক্ষেত্রে স্যার চোখে দেখে না, তাহলে তাদের ক্ষেত্রে কি ব্রেইল সিস্টেম ব্যবহার করতে পারি, সুবিধা দিতে পারি। তাহলে আমাদের ব্রেইল সিস্টেম ব্যবহার করে ওই পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা যেতে পারে। Asking questions and getting assistance from an interpreter for candidates who are hearing impaired. তাহলে এখন সে শোনে না, কানে শোনে না, তাহলে কি হবে? কানে শোনে না যখন, তাহলে আস্কিং কোশ্চেন কেমন করে হলো? গেটিং অ্যাসিস্ট্যান্ট ফ্রম ইন্টারপ্রেটার, তার মানে এই যে যারা কানে শোনে না, হয়তো কোনো ইন্টারপ্রেটার ইউজ করে তাকে বুঝায় দেওয়া হয়। যে কানে শোনে না কি আছে, আমাদের খবর পড়ার সময় কি করে? কানে শোনে না যারা, তাদের বধির যারা, তাদের কি সিম্বল আছে স্যার অঙ্গভঙ্গির মাধ্যমে বোঝানো হয়। ওই যে অঙ্গভঙ্গিতে দেখায় না, এটা তার মানে এটা এক ধরনের কি, এটা এক ধরনের ভাষা, অঙ্গভঙ্গিমার একটা ভাষা এবং দাগ, সাইন ল্যাঙ্গুয়েজ। সাইন ল্যাঙ্গুয়েজ। তাহলে আমরা একজন ইন্টারপ্রেটার ব্যবহার করতে পারি যে সাইন ল্যাঙ্গুয়েজ বোঝে, তাকে ওই সাইন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে সে কাজ করাইতে পারে। বোঝানো গেছে কথা? আচ্ছা, ইউজিং অ্যান ইন্টারপ্রেটার, রিডার, অ্যাটেন্ডেন্ট, কেয়ার অর স্ক্রাইব অর রাইট ডাউন অ্যান্সার টু কোশ্চেন। তাহলে ওই যে লিখতে পারে না, তার ক্ষেত্রে আমরা এই ব্যবহার করতে পারি, ইন্টারপ্রেটার ব্যবহার করে কাজ করতে পারি। অবজারভেশন অফ টাস্ক পারফর্মড অন সুইটেবিলিটি অ্যাডজাস্টমেন্ট ইকুইপমেন্ট অর এনভায়রনমেন্ট। তাহলে সেখানে অবজারভেশন অফ টাস্ক অবজার্ভ করার মাধ্যমেও পারফর্ম করতে পারে সে, সেই জায়গা থেকেও আমার কাজ করার সুযোগ আছে। দেখে দেখে বলবে, অবজার্ভ করবে সে কিভাবে কাজটা করছে, সেটা অবজার্ভ করার মাধ্যমেও তাকে আমরা মূল্যায়ন করতে পারি বা তার কাজ হচ্ছে কিনা সেটা দেখতে পারি। তাহলে অবজারভেশন একটা হতে পারে, অবজারভেশন অফ টাস্ক একটা, অবজারভেশন চেকলিস্ট একটা, দুই। এনিওয়ে, তাহলে বোঝা গেছে যে যদি ক্যান্ডিডেট উইথ ডিসএবিলিটি বা পিডব্লিউডি কথা বলি, তাকে আমরা কিভাবে অ্যাডজাস্ট করব, তার জন্য এইটা পয়েন্ট। ওল্ডার ক্যান্ডিডেট, যদি ক্যান্ডিডেটটা ওল্ডার হয়, বৃদ্ধ বয়সী, অনেক বয়সী লোক হয়, সেটা কি? ডিফারেন্ট এজ টু দা অ্যাসেসর, কনফিডেন্স, লিমিটেড টেকনোলজি স্কিল, এই ধরনের বিষয় থাকতে পারে। সেই ক্ষেত্রে বলছে ইউজ কেস স্টাডিজ ইনস্টিটিউট অফ রোল প্লেস as some older candidate may feel uncomfortable, তাই না? অনেক সময় হচ্ছে কেস স্টাডি ইনস্টিটিউট অফ রোল, মানে রোল প্লে করতে চায় না। অনেক সময় বয়স্ক মানুষ তো, যে আমি এইগুলো ডেমনস্ট্রেশন করব, তাহলে সে কেস স্টাডি বলে তাকে কাজ করানো যায়, বোঝানো যায়। মেক শিওর ফন্ট সাইজ ইজ নট টু স্মল ইন ক্যান্ডিডেট ইনস্ট্রাকশন। যখন আমি এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে দেখাচ্ছি, তখন যে ফন্টের সাইজটা যদি একটু স্ট্যান্ডার্ড বড় সাইজ করি, তাহলে বয়স্ক লোক তো দেখলে দূর থেকে চিনতে পারবে। বোর্ডে যদি লিখি, তাহলে ফন্ট একটু বড় করে দিব। এই বিষয়গুলো, এই সাপোর্ট গুলো, এই দুটা দিতে বলছে। তাহলে কেস স্টাডি বলছে, কেস স্টাডিটা কিভাবে? কেস স্টাডি মানে গল্প, তাই না? যে গল্প করে করে বোঝানো হয় না, অনেক কথা, অনেক কাজ বয়স্ক মানুষ কিন্তু গল্প করেও বুঝাতে পারে, সে বোঝে। যেমন একটা জীবন কাহিনী, কারো কাহিনী, জীবন কাহিনী, সে আগে কি ছিল, এখন তার পরিবর্তনটা কি আসছে, কি হয়েছিল, কি করেছিল, কেমনে করে করছিল, এইসব গল্প করা যায়। তো যাই হোক, ইল হেলথ, যারা একটু স্বাস্থ্যগত দুর্বল, ফ্যাটিক, অনেক মোটা, ল্যাক অফ কনসেন্ট্রেশন, মানে অনেক সময় কনসেন্ট্রেশন ধরে রাখতে পারে না, তাই না? পড়াতেছে সে বেখেয়ালি হয়ে যাচ্ছে। ইফেক্টস অফ মেডিকেশন, তার জন্য এমন ভাবে মেডিসিন প্রয়োগ করা হয়েছে, তার থেকে তার একটা বিরূপ প্রতিক্রিয়া আসছে, সেই জন্য সে নর্মালিটি নাই, তার হেলথের সমস্যা। সেই ক্ষেত্রে কি ধরনের শর্টার অ্যাসেসমেন্ট টাস্কটাকে একটু শর্ট করে নিয়ে আসতে পারে। স্পেসিফিক ইনস্ট্রাকশন, সুনির্দিষ্ট ইন্সপেকশন করতে পারে। অ্যালাউ লঙ্গার পিরিয়ড অফ টাইম টু ফিনিশ টাস্ক, একটা টাস্ক শেষ করার জন্য তাকে সময় বাড়ায় দেওয়া যেতে পারে। ইউজ অফ
স্ক্রাইব অর অডিও রেকর্ডার, হ্যাঁ অডিও রেকর্ডার ব্যবহার করেও আমি তার কথাগুলো নিতে পারি। জেন্ডার ইস্যু, কালচার অফ ওয়ার্কপ্লেস ফর ওমেন হু ওয়ার্ক ইন নন ট্রেডিশনাল, তাহলে এরকম মহিলার ব্যাপার থাকতে পারে, সেই ক্ষেত্রে ইউজ সেম জেন্ডার অ্যাসেসর। কিছু কিছু মানুষ আছে, মহিলা আছে, তারা ওই যে পুরুষ মানুষের সামনে সে নিজেকে একটু আনইজি ফিল করে, সেই ক্ষেত্রে আমরা অ্যাসেসর, মহিলা অ্যাসেসর ইউজ করতে পারি। এনশিওর অ্যাসেসমেন্ট টুলস আর নট জেন্ডার স্পেসিফিক ইন কনসেন্ট, যদি এই জেন্ডার স্পেসিফিক না হয় যেসব টুলস দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য, সেই ক্ষেত্রে সেটাকে এনশিওর করতে হবে যে তার জন্য প্রযোজ্য যে টুলস সেটা দেওয়ার জন্য। তাহলে এইখানে আমরা আরো যা দেখলাম, ইন্ডিজিনিয়াস ক্যান্ডিডেট। ইন্ডিজিনিয়াস ক্যান্ডিডেট মানে যেমন আমরা আসছে কোথা থেকে, ভ্যারাইটি অফ কালচার ব্যাকগ্রাউন্ড, যেটা বিভিন্ন দেশের থেকে, যেমন ইন্টারন্যাশনাল একটা প্রোগ্রাম হয়, বিভিন্ন দেশের থেকে লোক আসে, তাহলে কালচার, ভিন্ন কালচারের লোক সেই জায়গাটায় হতে পারে। অথবা পাহাড়ি এলাকার লোক আসছে, হ্যাঁ তাদের ভাষাভাষীর একটু সমস্যা থাকতে পারে, স্পিকিং এর বিষয় থাকতে পারে, রিডিং এর বিষয়, রাইটিং এর বিষয়, নিউমেরিসির ব্যাপারে, কনফিডেন্সের বিষয়, এইগুলো ইন্ডিজিনিয়াস ক্যান্ডিডেটের ক্ষেত্রে ঘটতে পারে। ইউজ অফ সাপোর্ট পারসন, হ্যাঁ তার জন্য যে সাপোর্ট পারসন লাগবে সেটা দেওয়ার সুযোগ দিতে হবে। চেক দ্য অ্যাসেসমেন্ট স্ট্র্যাটেজি আর নট culturally sensitive, that is, it may be more appropriate to demonstrate knowledge rather than talk about knowledge. তাহলে এই কথা যেটা বলবো তার পরিবর্তে কাজ করে দেখানোর মাধ্যমেও তাকে আমাকে বোঝানো যেতে পারে। সে যেহেতু ভাষাভাষীর ক্ষেত্রে সমস্যা, সে ভাষা বোঝে না, কিন্তু কাজ যখন করতেছি যে কোনটার পরে কোনটা ডেমনস্ট্রেশন করে দেখাচ্ছি, যে ভাষাভাষীর লোকই হোক সে কিন্তু তখন বুঝতে পারে, তাই না? তারপরে encourage candidates to use alternative way to demonstrate competency, that is drawing institute। তার মানে আমি এইখানে ছবি এঁকে এঁকে কাজটা বোঝাতে পারি অনেক ক্ষেত্রে, এই ধরনের কথা বলছে। read any printed information to be candidate or use graphics for instruction। গ্রাফিক্সের ক্ষেত্রে, গ্রাফিক্স ক্ষেত্রে কি বলছে, ইনস্ট্রাকশন, ছবি দেখায় দেখাও কাজটা করা যায়। এনিওয়ে, ক্যান্ডিডেট উইথ লো লেভেল অফ এডুকেশন, সেখানে বলছে চেক ইফ ল্যাঙ্গুয়েজ লিটারেসি আর নিউমেরিসি আর লাইকলি টু ইম্প্যাক্ট অন অ্যাসেসমেন্ট, ডেমনস্ট্রেট অ্যান্ড ওরাল কোশ্চেনিং, রিড এনি প্রিন্টেড ইনফরমেশন, ইউজ শর্ট অ্যাসেসমেন্ট টাস্ক, ফ্যামিলি রেসপন্সিবিলিটিস, সেখানে এনশিওর টাইমিং অ্যান্ড প্লেস অফ অ্যাসেসমেন্ট ডাজ নট ক্লেশ উইথ কেয়ার রেসপন্সিবিলিটিস। আমরা এই বিষয়গুলো দেখলাম। তাহলে এইটা পেজ নাম্বারে আমরা ভালো করে খেয়াল করি, এই যে পেজ নাম্বার বলেছি 19 নম্বর পেজ বা 18 নম্বর পেজ থেকে আরম্ভ করে 18-19 নম্বর পেজ, এই চার্টটা আমরা খেয়াল করব যে এই চার্টটা কোথায় আছে। হ্যাঁ, রিজনেবল অ্যাডজাস্টমেন্টের ক্ষেত্রে এই চার্টটা দেখে আমি উত্তরটা দেওয়ার চেষ্টা করব। ক্লিয়ার করতে পেরেছি কথা? জি স্যার। ওকে, ফাইন। স্যার কয়টা করে পয়েন্ট দিবেন স্যার এখান থেকে যদি আসে? হ্যাঁ বলো, কয়টা করে পয়েন্ট দেবা? পয়েন্ট 2-3টা, সময়ের উপরে নির্ভর করে চেষ্টা করব। হ্যাঁ, আমাদের ফাইনাল অ্যাসেসমেন্টে যে 20টা কোশ্চেন থাকবে, আমাদের কত সময়ের ভিতরে সেগুলোর অ্যানসার দিতে হবে? 1 ঘন্টা। বুঝা গেছে? একেবারে বাধা ধরা 1 ঘন্টা। এই জন্য 20টা প্রশ্নের মধ্যে 10টা একেবারে ঠোঁটস্থ করে ফেলতে হবে, ওই জায়গায় আমি সময় দেব না। বাকি 10টায় তো আমাকে সিভিএম খুঁজে খুঁজে বের করে দিতে হবে। বোঝা গেছে? এই যে আমি যেমন বললাম যে এই এনএসডিপি এর অ্যাড্রেসই আসুক আর আমাদের মেইন ফিচার আসুক, এই জায়গায় আমাকে সময় দেওয়া যাবে না। পলিসি আসুক স্যার, ইনক্লুসিভিটির সংজ্ঞা, এই জায়গায় সময় দেওয়া যাবে না। হ্যাঁ, পলিসি, তারপরে যেমন আরো কিছু আছে, যেমন সিএস এর সংজ্ঞা, তারপরে কি কারিকুলাম সংজ্ঞা, এই দুইয়ের মধ্যে পার্থক্য কি, পারফরমেন্স মানে লার্নিং আউটকাম এবং এলিমেন্টস এর মধ্যে পার্থক্য কি, সিএস এর মধ্যে কয়টা সিএস এর কয়টা পয়েন্ট আছে, কয়টা পয়েন্ট, এগুলো মুখস্থ করে ফেলতে হবে লিখতে লিখতে। হ্যাঁ, আর ওগুলো তো কিছু কিছু আমি বলে দিলাম যে হয়
ইনক্লুসিভিটি ওই প্রথম পেজ থাকে, ওটা তার চট করে বের করা যায়। তারপরে তো সংক্ষেপে বোঝার জন্য টেকনিকটা ধরে রাখছি। হ্যাঁ, কিছু জায়গা আছে আমরা দেখাই দিব, ফেস টু ফেস হলে এই পেজগুলো খুলে খুলে রাখবা, ওইখান থেকে আমরা উত্তর পাবো। আবার দেখালাম যে সিএসআর থেকে ওই যে রেঞ্জ অফ ভেরিয়েবল থেকে চট করে উত্তর দেওয়া যায়। সেই ক্ষেত্রেও কিন্তু ওই প্র্যাকটিস রাখতে হবে যে আমি কতটুকু লিখবো। খুব বেশি সময় একটা প্রশ্নের উত্তরের জন্য 1 মিনিট 2 মিনিটের মধ্যে আমার কাজ সেরে ফেলতে হবে। বুঝাতে পেরেছি কথা? অনেক প্রশ্ন মুখস্থ পাবে। জি স্যার। একই জিনিস বারবার আসবে, অনেকবার একই কথা আসবে, এই জন্য বুঝে ফেলবো আমরা কোন প্রশ্নের উত্তর দিতে হবে। স্যার আমার একটা কোশ্চেন আছে। বলো। স্যার কোশ্চেনটা হচ্ছে ফাইনাল অ্যাসেসমেন্টে আমাদের সবার কোশ্চেনের ধরন কি একটাই হবে না আলাদা আলাদা করে দেওয়া হবে? এক সেম। ওকে স্যার, এটাই ছিল কোশ্চেন। স্যার আমরা যখন লেভেল 1 এক্সাম দিছিলাম তখন আমাদের আলাদা কোশ্চেন সেট ছিল। হ্যাঁ, আমি এর জন্য লেভেল, আমি বলি অকুপেশনাল লেভেল 1 যদি যে একটা গ্রুপের জন্য একরকম প্রশ্ন, মানে এখন যদি আমাদের ইআইএম এর জন্য লেভেল 1, আবার কম্পিউটার অপারেশনের জন্য লেভেল 1, দুটো তো আলাদা। আইটি সেক্টরের জন্য লেভেল 1, 3 গ্রুপের পরীক্ষা যদি হয় তাহলে 3টা প্রশ্ন হবে, কিন্তু আইটি সেক্টরের জন্য প্রশ্ন একটা কমন। বোঝা গেছে কি কথা? যখন পরীক্ষা দেব তখন একটাই প্রশ্ন, কারোর জন্য ডিফারেন্স আনা যাবে না। স্যার আমরা তো সবাই একই হিসেবে পরীক্ষা দিচ্ছি, কিন্তু আমাদের 3টা রো করে বসিয়েছিল আর 3টা রোয়ে 3 রকম কোশ্চেন দিছিল। না, প্রশ্ন 3 রকম না, প্রশ্ন হয়তো প্রশ্ন মানে একই প্রশ্ন দেখা যায় যে সিরিয়াল আমার নাম্বার কাছে সেম না থাকতে পারে, সিরিয়াল নাম্বার সেম না থাকতে পারে, কিন্তু একই সিরিয়াল নাম্বার চেঞ্জ করে দেয়। সে দেখ, তাতে অসুবিধা। প্রশ্ন তো ওই 20টাই। স্যার ওই যে আমরা যেরকম এসএসসি পরীক্ষার সময় যখন অবজেক্টিভ দিতাম ক খ গ সেট থাকতো, এটা এরকমই সেট থাকতো, মানে দেখা যায় ক যার কাছে না ক খ গ সেই সেট না। কথা হচ্ছে প্রশ্ন 20টাই থাকবে, একই প্রশ্ন থাকবে, সেম প্রশ্ন থাকবে, কিন্তু প্রশ্ন সিরিয়াল এলোমেলো করে দিতে পারে, কিন্তু প্রশ্ন সেম। প্রশ্ন সেম থাকে। এসএসআর পার্টের সময় যেরকম প্রশ্ন আসছে যে 1 ঘন্টা 20টা, সেরকমই তো হবে, তাই না? হ্যাঁ, সেরকমই হবে। প্রশ্ন কারো জন্য 2 রকম হবে না, প্রথম কথা তাই, কিন্তু সিরিয়াল ঘুরায় দিতে পারে, সেটা তাদের ব্যাপার। যে পাশাপাশি জিজ্ঞাসা করে অত নম্বর প্রশ্ন উত্তর কোনটা সেটা জানি না বলতে পারে, এই জায়গাটা তারা ঘুরাতে পারে, কিন্তু প্রশ্ন একই পরীক্ষার জন্য 2 রকম প্রশ্ন হবে না, কোনোভাবেই না। একই প্রশ্ন দিয়ে সবাইকে জাজ করতে হবে। আমি কি ক্লিয়ার করতে পেরেছি কথাটা? স্যার আমাদের পরীক্ষাটা স্যার কোন মাসে হইতে পারে? এটা এই যে শেষ আমরা করতে পারলেই, আমাদের নরমালি ডিজাইনে বলা আছে যে এটা কতটুকু সময় দিতে হবে। এটা 1 ঘন্টা, যেহেতু ওদের বলা আছে যে 60 ঘন্টার কোর্স, ঠিক আছে? তা আমরা মানে ওদের ডিজাইনে 2 ঘন্টা করে অল্টারনেটিভ দেয়, অথবা 1 ঘন্টা করে প্রতিদিন, তাহলে 60 দিন মানে 2 মাস। বোঝা গেছে কথা? জি স্যার। অনলাইনে এটা 2 মাসই হবে, এই জন্য কম হবে না, কারণ ওই যে কনসেপশন আসতে সময় লাগে, তাকে সেই সময় দিতে হবে। হ্যাঁ, সেই জন্য এটা ওভাবে ডিজাইন করা আছে। ওকে, কেউ আগে করে ফেললেও আগে উত্তর মানে পরীক্ষা বসতে চাইলে সেটা আলাদা, কিন্তু এই ডিজাইনে এই পরীক্ষা দিতে গেলে এটাই লাগে। আমি যদি এখন মনে করি যে না, আমি আরো 10 দিনে আমি শেষ করে ওই যে আরপিএল মেথডে আমি পরীক্ষা দেবো, দিতে পারে, কিন্তু সেটা তখন তারা এই বেনিফিট, এখানে যে ফাইন্যান্সিয়াল বেনিফিট দিচ্ছে সেটা আর দেবে না। এটা স্কিল প্রজেক্ট, স্কিল 21 এর আন্ডারে, তো তারা প্রজেক্টে ফেস টু ফেস হলে এবং অনলাইন হলে ডিজাইনে যা বলছে ওর কম হলে তারা অ্যালাউ করবে না ট্রেনিং নিতে। জি স্যার। কিন্তু আমরা অনেক সময় আমাদের দুইটার কি কম দুইটার কি স্যার ফাইন্যান্সিয়াল বেনিফিট আলাদা আলাদা, ফেস টু ফেস এবং অনলাইন? এইটার ক্ষেত্রে এইখানে 5 দিন ফেস টু ফেস হবে, এটার সঙ্গে ইনকর্পোরেটেড করা আছে। হ্যাঁ, অনলাইনের ক্ষেত্রে এখন যেটা দিবে তারা, যেটা এখন খালি ওই যে সিবিএলএম যে তৈরি করব, প্রিন্ট করব, সেটার একটা খরচ তারা দিবে। ইন্টারনেট ইউজ করতেছে তার একটা খরচ তারা দেবে, লামসাম চা নাস্তা করার একটা লামসাম টাকা দিয়ে দিবে। বোঝা গেছে কথা? একটা নমিনাল।
আবার যখন ফেস টু ফেস যাবে সেই সময় তারা খাওয়া থাকা ব্যাগ যা কাগজ কলম সেগুলো তারা সরবরাহ করবে, তারপরে ওটা ডেইলি অ্যালাউন্স সেটাও দিবে। বোঝা গেছে? ওটা কি হোস্টেলে থেকে করতে হবে নাকি আমরা বাসা থেকে যারা ঢাকা? না, বাসা থেকে করতে পারবে, কিন্তু টাইম পিরিয়ড 9টার 5টা এই সময় থাকতে হবে। খাওয়া দাওয়া ওরা সাপ্লাই দিবে? খাওয়া বড়া সাপ্লাই দেবে, সকালের নাস্তা, সকালের ওই যে টি ব্রেকের নাস্তা, তারপরে দুপুরের খাবার, তারপরে বিকেলে আবার টি ব্রেক নাস্তা দিবে, তারপরে চলে যাবো। তার সঙ্গে ওই যে এডিশনালি ওই যে ব্যাগ বললাম সে ব্যাগও দিবে একটা, হ্যাঁ, ক্যারিং ব্যাগ, যেটা বই খাতা নিয়ে যেতে পারি। আর বই খাতা যেটা সেটা তো প্রিন্ট করবে, সে কস্টিং তারা দিয়ে দিচ্ছে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা স্যার, এই 5 দিন কি অফিস ডেতেই হবে নাকি আপনার অফ ডেও পাবো? না, অফ ডে পাবো, সেটা শুক্র শনি পাবো। পরীক্ষাটা তো শুক্রবার বা শনিবার হবে। পরীক্ষা শুক্রবার বা শনিবার হবে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা না স্যার, আমরা কি বলছিলাম যে ফেস টু ফেস মানে অফিশিয়াল ডেটে। আচ্ছা, ওইটা আমরা দেখবো ওই সময়, এত টেনশন করার কিছু ঠিক নেই। আছে। আর এখন আগে একটু বলে রাখি আমাদের জন্য, মানে আচ্ছা, এই ওটা অ্যাসেসমেন্ট আসুক না, সেটা কিভাবে অ্যাডজাস্ট করা যায় সেটা দেখবো, টেকনিক আছে। আচ্ছা ঠিক আছে স্যার। তো আগের থেকে আগে টেনশন করে লাভ নেই, ঠিক না আছে? স্যার, আমরা একই সেন্টার থেকে তো মানে সবাই এরকম, তখন দেখা যাবে নাহলে পরবর্তীতে ঝামেলায় পড়ে যাবো আর কি। আপু তখন কয়েকটা দিন হয়তো ছুটি নিতে হবে, কারণ 6 দিন যখন ফেস টু ফেস হবে তখন এক সিরিয়ালি আপনাকে 6 দিন মানে 5 দিন, হ্যাঁ 5 দিন, 5 দিন 6 দিন পরীক্ষা সহ 6 ক্লাস দিন। করতে হবে, তখন আপনাকে ছুটি নিতেই হবে। আচ্ছা, দেখা যাক সেই সময়টা আসুক না, সেই সময়টা কিভাবে অ্যাডজাস্ট করা যায় সেটা আমরা পরে দেখবো। আচ্ছা স্যার। ঠিক আছে, যতটুকু পারা যায়। পরীক্ষার দিন তো তোমাকে থাকতেই হবে, মাস্ট, ওটার কোনো কনসেশন নাই, ঠিক জি আছে? স্যার। আর পরীক্ষার দিন স্যার থাকতে পারবো, অসুবিধা নেই, কিন্তু একটানা 5 দিন দেখা যাক স্যার। আচ্ছা, সেই সময় দেখা যাক না কি করা যায়, একটানা 5 দিন, একদিন কম বেশি করা যায়, একদিন অল্প সময় করা যায়, ওটা আমরা দেখবো। আগে প্রস্তুতি নাও না, পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতিটা ফাইনাল হোক, তারপরে প্রয়োজন হলে যদি ওখানে না শেষ মানে স্যার আমরা আগে মডিউল শেষ করি তারপরে স্যার, তারপরে এগুলো নিয়ে টেনশন করে আগে একদম চিন্তা করে লাভ নেই, সিচুয়েশন কথা বলবে। আচ্ছা, integrating the principle of inclusivity into your work practice. তাইলে আমরা যে এই প্রশ্নের উত্তরও কিন্তু আমরা সিএসএ পেয়েছি, কি কি প্রিন্সিপাল আমরা ব্যবহার করব। স্যার আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। সরি স্যার, আসলে যে মাঝখানে কথা মানে বলা শুরু হওয়াতে আমি প্রশ্ন করব করে আর করা হয়নি। রিজনেবল অ্যাডজাস্টমেন্টের যে ওখানে আছে, ওখানে যদি বলে যে লো লিটারেসি এন্ড নিউমারেসি শুধু পোটেনশিয়াল ইস্যুস বলতে, তখন তো শুধু যে আমরা যেমন রিডিং ক্যালকুলেটিং এগুলো শুধু দিলেই হবে। আর যদি বলে যে মেথডস এন্ড টুলস, সেক্ষেত্রে পোটেনশিয়াল ইস্যুটা আমি স্কিপ করে শুধু মেথডসটা দিলেই তো হবে। রাইট, থ্যাংক ইউ স্যার। সেটুকুই দেব, আননেসারি অন্য জিনিস দিব। ওকে, integrating the principles in inclusivity into your work practice. তোমার কাজের মধ্যে কিভাবে এই প্রিন্সিপাল গুলো ব্যবহার করবা, হ্যাঁ, ইনক্লুসিভিটির জন্য। সেখানে বলছে যে আমরা এইভাবে প্রিন্সিপাল গুলো ইউজ করব, কি ইউজিং লার্নার সেন্টার অ্যাপ্রোচেস টু লার্নিং। তার মানে আমরা যে ক্লাস করাবো সেখানে টিচার সেন্টার না হয়ে আমরা লার্নার সেন্টার অ্যাপ্রোচ ইউজ করব, ঠিক আছে? লার্নার সেন্টার অ্যাপ্রোচ একটা প্রিন্সিপাল, সেই প্রিন্সিপাল অ্যাপ্লাই করলেই আমার লার্নিংটা ইফেক্টফুল হবে, ইনক্লুসিভ হবে, তাই না? এই যে যেমন আমরা যখন ক্লাস নিচ্ছি, ক্লাসের ক্ষেত্রে লার্নারের কথার যথেষ্ট গুরুত্ব দিচ্ছি, লার্নার যেভাবে আগাতে চায় আমরা সেইভাবেই আগাচ্ছি, এটাই হলো লার্নার সেন্টার। আর আগে ট্রেডিশনাল সিস্টেম, টিচার কথা বলে যাবে, কোনো স্টুডেন্ট কথা বলার কোনো সুযোগ নেই, তুমি বুঝাচ্ছো কি বোঝো নাই, কোনো কেয়ার করবে না, তোমার কি সুবিধা অসুবিধা এটা কেয়ার নাই, তুমি পরীক্ষা দেবে, পাস করো না করো তোমার। তাহলে ওইটা এক জিনিস ছিল। আর লার্নার সেন্টার, সেখানে লার্নারকে অ্যাডজাস্ট করার জন্য যত ধরনের সুযোগ দেওয়া যায় চেষ্টা করা হচ্ছে লার্নারের সে যে শিখতে চায়, সে শেখার আগ্রহ অনুযায়ী তাকে সুযোগ দেওয়া। বাট
এর মানে এই না যে কোনো জিনিস কমতি সেই জায়গায় কিন্তু ঘাটতি, সে তুমি না শিখে চলে যাবা সেই সুযোগ নাই। তোমাকে সব সুযোগ দেবে, তুমি 5 দিনে পারো না তুমি 10 দিনে পড়ো, তুমি একবার পারলে না আরেকবার পড়ো, আরেকবার পরীক্ষা দাও, সেরকম সুযোগ আছে, কিন্তু তুমি না যে চলে যাবা সেই সুযোগ নাই। তাহলে লার্নার সেন্টার অ্যাপ্রোচ একটা প্রিন্সিপাল, সেই প্রিন্সিপাল ব্যবহার করেও আমরা আমাদের ওয়ার্ক প্র্যাকটিস করতে পারি। হ্যাঁ, সেটা কিন্তু ট্রেনিং এর ক্ষেত্রে। আচ্ছা, ফোস্টারিং অ্যান্ড অ্যাডভোকেটিং ইন্ডিপেন্ডেন্সি, তাহলে উপদেশ দেওয়া, পরামর্শ দেওয়া, হ্যাঁ, তাকে এই ইন্ডিপেন্ডেন্স হওয়ার ব্যাপারে, তার মধ্যে স্বাধীনতা আসার ব্যাপারে, তার কর্মকাণ্ডে স্বাধীনতা ফিরায় আনা, এটা একটা প্রিন্সিপাল। সেই প্রিন্সিপালকে আমরা অ্যাপ্লাই করতে পারি। সাপোর্টিং ইকুয়াল অপরচুনিটি ফর পার্টিসিপেশন, পার্টিসিপেশন যেন সবার জন্য সমান সুযোগ আসতে পারে। ইকুয়ালিটি এক জিনিস, ইকুয়াল সুযোগ। একজন ধনী একটা আছে স্টুডেন্ট, তাকে আমি যেভাবে ট্রিট করছি, আরেকজন গরিব তাকেও আমি সেই সুযোগ দিলাম না, তার যে চেহারা ছবি সুন্দর না দেখে তার প্রতি আমরা একটু কম নজর দিলাম না, সেটা হবে না। সাপোর্টিং ইকুয়াল অপরচুনিটি ফর পার্টিসিপেশন, পার্টিসিপেশনের জন্য সবার প্রতি সমান সুযোগ দিতে হবে। ক্রিয়েটিং অপরচুনিটিস ফর পার্টিসিপেশন অ্যান্ড সাকসেস, তাহলে এই যে অংশগ্রহণ করার জন্য যত ধরনের সুযোগ আসার অপরচুনিটি থাকা দরকার, সেই অপরচুনিটি তৈরি করে দিতে হবে, সুযোগ সৃষ্টি করে দিতে হবে সাকসেস হওয়ার জন্য। এনশিওরিং কোঅপারেটিভ অ্যাপ্রোচ টু লার্নিং, তাহলে তার জন্য সহযোগীমূলক অ্যাপ্রোচ যেটা, সেটা ব্যবহার করতে হবে। সাপোর্টিং, এনকারেজিং অ্যান্ড ভ্যালুইং ইন্ডিভিজুয়াল কন্ট্রিবিউশন, তার আলাদা আলাদা সবার আলাদা আলাদা যে কন্ট্রিবিউশন আছে কাজের ক্ষেত্রে, সেই জায়গাটাকে সাপোর্ট দেওয়া, এনকারেজ করা। হ্যাঁ, ও ভালো বলছে, সুন্দর বলছে, হ্যাঁ ওটাকে এনকারেজ করতে হবে কিন্তু। হ্যাঁ, অ্যাকনলেজিং কারেন্ট স্ট্রেংথ অ্যান্ড স্কিলস অ্যাজ এ বেসিস ফর ফার্দার লার্নিং, হ্যাঁ, তার কারেন্ট যে স্ট্রেংথ আছে সেটাকে আমার অ্যাকনলেজ করা উচিত। আমার বর্তমান যে স্কিল আছে সেটাকে বেসিস করে আমাকে ফার্দার লার্নিং এ যেতে হবে। তার মানে আমি আমার স্কিল যেই জায়গায় আছে তার সেটাকে কনসিডার না করে আমি আমার মতন একটা স্ট্যান্ডার্ড তার থাকা উচিত, সেটা নাই, তাহলে আমার তাকে বাদ দিয়ে আমি সেইখানে কাজ হবে না, তাকে বাদ দিয়ে আমার কাজ করার সুযোগ নেই। তার এখন প্রেজেন্ট স্কিল যা আছে সেই প্রেজেন্ট স্ট্রেংথ, সেই স্কিলকে গুরুত্ব দিয়ে সেটাকে ধরে নিয়ে তারপর আমার আগানো উচিত সামনে। মোটিভেটিং লার্নার্স থ্রু চেঞ্জ, এবং বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস এনে মোটিভেট করতে হবে। একবার এই যে বললাম যে আমি ক্লাস নিলাম, পরীক্ষা নিলাম আরেকজনকে দিয়ে, তাহলে এই জায়গাটা চেঞ্জ আসছে, সেই চেঞ্জের মাধ্যমে স্টুডেন্টরা কি মোটিভেটেড হয়েছে না, যে স্যার আমরা তো আগে এইভাবে ভেবেছিলাম, আপনার পড়া অনুযায়ী আমরা এইভাবে আগাচ্ছিলাম, তো ওই পরীক্ষা নেওয়ার পরে আমাদের কনসেপশনটা একটু চেঞ্জ হয়েছে, যে না সিবিএলএম থেকে এইভাবে খুঁজে বের করতে হবে, এইভাবে দেখতে হবে, তাহলে এটা একটা চেঞ্জ আনছে। সেরকম চেঞ্জ অনেক ধরনের চেঞ্জ আনতে পারি আমরা। এই যে মাঝে মাঝে লিখে কাজ বুঝাচ্ছি, কখনো সিএস নিয়ে আসছি, কখনো আমাদের সিবিএলএম বের করে কাজ করছি, হ্যাঁ, এটাও একটা চেঞ্জ। মেকিং রিজনেবল অ্যাডজাস্টমেন্টস টু প্রসিডিওর, অ্যাক্টিভিটিস অ্যান্ড অ্যাসেসমেন্ট ফর ইকুইটি। এবার বলছে, আগে বলছে ইকুয়াল অপরচুনিটি, এবার বলছে আমার ইকুইটি অ্যাপ্লাই করতে। হ্যাঁ, কারণ ইকুইটি অ্যাপ্লাই করলে দেখা যাবে যার জন্য যেমন প্রয়োজন সেই জিনিস দিতে হবে। একজন বললাম যে ওই যে শর্ট খাটো একটা ছেলে, তাকে যদি আমি একটু হাই টুল না করে দিই তাহলে তার কাজ করা সমস্যা হয়ে দাঁড়াবে না। একজন বললাম যে কানে শোনে না, তাহলে তাকে যেভাবে হেয়ারিং এইড দিতে হবে সেটা যদি আমি সাপ্লাই না করি তাহলে সেটা রিজনেবল অ্যাডজাস্টমেন্ট হলো না। তাহলে কিভাবে রিজনেবল অ্যাডজাস্টমেন্ট করতে হবে সেটা আমরা ওই ছকে দেখে আসছি। ওই ছক অনুযায়ী যদি আমি এই সুবিধাগুলো প্রদান করতে পারি তাহলে আমার কাজটা সুবিধা হবে। তাহলে এটা কিন্তু ইকুইটির পর্যায়ে পড়ে, নট ইকুয়ালিটি। আমরা আসবো ইকুইটি এবং ইকুয়ালিটি আরো বোঝানোর জন্য কথা বলবো। ইনস্টিটিউশনস অ্যাক্সেস অ্যান্ড ইকুইটি পলিসি টু গাইড ইউর ওয়ার্ক প্র্যাকটিস। এখানে দুটো ব্যাপার আছে। ইনস্টিটিউটে প্রবেশ করার ক্ষেত্রে আমরা তিনটা জিনিস এখানে দেখাইছি। ইমপ্রুভিং ফিজিক্যাল অ্যাক্সেস টু ট্রেনিং ভেন্যু, আমরা যে প্রতিষ্ঠান অ্যাপ্লাই করেছি সেখানে যদি আমার ফিজিক্যাল অ্যাক্সেসের কোনো পরিবর্তন, মানে ফিজিক্যাল এনভায়রনমেন্টের কোনো চেঞ্জ করা লাগে,
সেটাকে বা ইমপ্রুভ করা লাগে, সেই ইমপ্রুভ করার মাধ্যমে আমাকে কিন্তু কাজের সুযোগ দিবে। ওই যে বললাম ইনস্টিটিউটে অ্যাক্সেস করা এবং ইনস্টিটিউটে কাজ করে যাওয়ার জন্য ওই যে সেই ধরনের র্যামের প্রশ্ন হতে পারে, সেই ধরনের চেয়ার টেবিলের প্রশ্ন আসতে পারে, হ্যাঁ, সেই ধরনের ডিভাইসের প্রশ্ন আসতে পারে। এনশিওর দ্যাট সিলেকশন ক্রাইটেরিয়া ডু নট ডিসক্রিমিনেট এগেইনস্ট লার্নার। তার মানে বলছে যে এটাকে এনশিওর করতে হবে যে আমরা যা ক্রাইটেরিয়া সিলেক্ট করব, হ্যাঁ, সেটা এক একজনের জন্য এক এক রকম, তাই না? সেই ডিসক্রিমিনেট আনা যাবে না। তাকে সবার এই ক্রাইটেরিয়া এনশিওর করতে হবে যে না, সবাই সুযোগ পাবে। পরীক্ষা দেওয়ার জন্য ডিউ টাইমে আসতে হবে, যেখান থেকে লার্নিং এর সুবিধাটা পায়, মানে যেভাবে সবাই অ্যাডভান্টেজ নিতে পারে সেটা এনশিওর করতে হবে পড়াশোনার ক্ষেত্রে। হ্যাঁ, আমরা এখন যখন ক্লাস নিচ্ছি সেই ক্ষেত্রেও কিন্তু সবার জন্য একটা ক্রাইটেরিয়া সিলেক্ট করতে হবে যাতে লার্নিংটা ইউনিফর্ম হয়। অ্যাডাপ্টিং মার্কেটিং অ্যাক্টিভিটিস টু এনকারেজ অল লার্নার্স। তাহলে আমরা এখানে বললাম যে অ্যাক্সেস, এটা তো মেইনলি ইনস্টিটিউট অ্যাক্সেসের বিষয় বলেছে, শুরুতেই বলছে ইনস্টিটিউট অ্যাক্সেস অ্যান্ড ইকুইটি পলিসি। তাহলে এখন আমার একজন প্রত্যন্ত অঞ্চলে আছে, আমি এখানে ভর্তির জন্য সার্কুলেশন দিলাম, সেই সার্কুলেশন তার পর্যন্ত পৌঁছাইলো না, তাহলে তো হবে না। আবার আমরা কি করলাম যে এই যে ক্রাইটেরিয়া উপরেরটা বললাম যে সিলেক্টিং ক্রাইটেরিয়া ডু নট ডিসক্রিমিনেট, এই কথাটা কিন্তু আরেকটু ক্লিয়ার করি। যেমন আমরা মার্ক নির্ধারণ করে দিলাম যে ফার্স্ট ক্লাস না পারলে আমি ভর্তি করতে নেব না, এই ক্ষেত্রে কিন্তু অনেকে লুজার হয়ে যাবে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তা করা যাবে না। আমার কথা হচ্ছে লেভেল যাই থাকুক, সে যদি পাস করে থাকে তাহলে এটা স্ট্যান্ডার্ড এবং তাকে আমার সুযোগ করে দিতে হবে, তারপরে এখানে এসে সে আরো ইমপ্রুভ করবে। তো সেই জায়গায় ডিসক্রিমিনেট আনা যাবে না। আবার বলছে যে এইখানে মার্কেটিং করার ক্ষেত্রে আমি যাতে ওই ছেলেরা জানতে পারে, রুরাল গ্রাম প্রত্যন্ত অঞ্চলের মানুষ, যে হ্যাঁ এই টাইমে আমার ভর্তি হচ্ছে, ক্লাস হচ্ছে, এই ধরনের সব ধরনের সুবিধা আনতে হবে। আমি খালি পেপারে দিলাম কিন্তু গ্রামে যে পৌঁছায় নাই, অংশ বিশেষ মানুষ জানলো, অংশ বিশেষ মানুষ জানলো না, তাহলে এই জায়গাগুলো খেয়াল করতে হবে। ইনস্টিটিউটে অ্যাক্সেসের ক্ষেত্রে এই সুবিধাগুলো এনে দিতে হবে। যেমন ফিজিক্যাল এনভায়রনমেন্টের কথা বলেছি, তেমনি বলছে যে গ্রেডিং করার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে অনেক ভালো ছাত্র তাকে খালি সুযোগ দিলাম, ভালো যারা খারাপ ছাত্র তাকে দিলাম না, সেটা করা যাবে না। প্রত্যন্ত অঞ্চলে মানুষ যারা, তারাও জানি জানতে পারে, সেই সুবিধাগুলো দিতে হবে। 3টা পয়েন্ট কিন্তু 3টা কথা বলেছে। বুঝাতে পেরেছি? ইনস্টিটিউট অ্যাক্সেসের বিষয় শুধু ফিজিক্যাল না, ওই বিষয়গুলো না আছে, মার্ক কম বেশি পাওয়ার বিষয় আছে, ওই বিষয়গুলো না আছে যে প্রত্যন্ত অঞ্চলের মানুষ জানতে পারাটা এনশিওর করার ব্যাপারটাও আছে। বোঝা গেছে কথাগুলো? 3টা পয়েন্ট। জি স্যার। এবারও বলছে ইনস্টিটিউট অ্যাক্সেস এন্ড ইকুইটি পলিসি টু গাইড ইউর ওয়ার্ক। এখানে বলছে ইকুইটি উইদিন এ ট্রেনিং। আগেরটা ছিল কি? অ্যাক্সেস উইদিন এ ট্রেনিং। তার মানে ট্রেনিং এ প্রবেশ করার ক্ষেত্রে, ট্রেনিং এ আসার ক্ষেত্রে 3টা বিষয় বলেছি, যে তাকে ফিজিক্যাল এনভায়রনমেন্ট এনে দিতে হবে, তার মার্কিং এর ক্ষেত্রে ঝামেলা থাকা যাবে না, আর প্রত্যন্ত অঞ্চলে মানুষ যাতে জানে, ক্লাসে আসতে পারে, অ্যাক্সেস করতে পারে, সেজন্য এটা বলেছে। আর এটা বলছে ইকুইটি, কারণ 2টা পয়েন্ট ছিল তো, একটা অ্যাক্সেস, একটা ইকুইটি। ইকুইটির ক্ষেত্রে কি বলছে? প্রোভাইডিং এ সাপোর্টিং লার্নিং এনভায়রনমেন্ট। আমার যদি কোনো সাপোর্টিং লার্নিং এনভায়রনমেন্টের দরকার, যে ধরনের সাপোর্ট দরকার হ্যাঁ লার্নিং এনভায়রনমেন্টে, সেটা প্রোভাইড করতে হবে। সেই সাপোর্ট কি সেটা আমাকে দেখতে হবে। যে সাপোর্টিং বলতে ওই যে এমন যদি দেখি পরের কথাটা কি আছে, রিজনেবলি অ্যাডজাস্টমেন্ট অ্যাসেসমেন্ট টু মিট ইন্ডিভিজুয়াল সার্কামস্টেন্সেস। আমরা অবশ্যই রিজনেবল জিনিসটা দেখেছি, রিজনেবল অ্যাডজাস্টমেন্ট প্রয়োগ করতে হবে। তারপরে ইমপ্লিমেন্টিং পলিসিস অন ফিজ অ্যান্ড ফি রিডাকশন অ্যান্ড ডেভেলপিং অ্যান্ড ইউজিং ইনক্লুসিভ ট্রেনিং ম্যাটেরিয়ালস। আচ্ছা ঠিক আছে। প্রোভাইডিং সাপোর্ট লার্নিং এনভায়রনমেন্ট, তার মানে সাপোর্ট লাগবে কি? সাপোর্ট লাগতে পারে, যেহেতু ইকুইটির ব্যাপার বলছে, আমার হিয়ারিং এইড লাগতে পারে, আমার ব্যারেল সিস্টেম প্রোভাইড করার ব্যাপার লাগতে পারে, হ্যাঁ সেটা হলো আমার লার্নিং এনভায়রনমেন্টে সাপোর্ট। ঠিক আছে? কেউ হাই বেঞ্চ লাগবে, তার হাই বেঞ্চ দিতে হবে, কেউ লেফট হ্যান্ডার আছে, তাকে তার ট্যাবলেট চেয়ার কিরকম হবে, তাহলে কি ধরনের সাপোর্ট দিব? ইকুইটি আনানোর জন্য
ইকুইটির কথা যেহেতু বলছে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ইকুইটির ক্ষেত্রে এই সুবিধাগুলো দিতে হবে। রিজনেবল অ্যাডজাস্টমেন্টের কথা আমরা আগেই জেনেছি, সেই সার্কামস্টেন্সের ক্ষেত্রে যার যেরকম প্রয়োজন সেইভাবে অ্যাডজাস্ট করে সুযোগ দিতে হবে। ইমপ্লিমেন্টিং পলিসিস অন ফিস রিডাকশন, প্রয়োজন হলে আমাদের ফি কমায় দিতে হবে যাতে করে সে সুযোগ ফির কারণের জন্য জানি সে বঞ্চিত না হয়। হ্যাঁ, সেক্ষেত্রে অনেক সময় ফ্রি পড়ানো লাগতে পারে, কখনো কখনো অন্য জায়গাতে সহযোগিতা আসার ব্যাপার থাকতে পারে, এই জায়গাটা আমাকে দেখতে হবে। ডেভেলপিং অ্যান্ড ইউজিং ইনক্লুসিভ ট্রেনিং ম্যাটেরিয়ালস, এবং ওই যে ইনক্লুসিভ ট্রেনিং ম্যাটেরিয়ালস সেইভাবে তৈরি করতে হবে যাতে তার কাজের উপযোগী হয়, জবটাকে সেভাবে ডিজাইন করে সেই সব ইনক্লুসিভ ট্রেনিং ম্যাটেরিয়ালস রাখবে। তাহলে একটা হচ্ছে অ্যাক্সেস আর একটা হচ্ছে ইকুইটি। অ্যাক্সেসের জন্য 3টা পয়েন্ট বলেছে, ইকুইটির জন্য 4টা পয়েন্ট বলেছে। বোঝা গেছে কথা? কি বোঝা গেছে? জি স্যার, বুঝতে পেরেছি। নাম্বার কত এটা? 21 স্যার, 20 আর 21 স্যার। রাইট। ইউজিং ভার্বাল এন্ড বডি ল্যাঙ্গুয়েজ, এই জায়গার প্রশ্নের উত্তরটাও কিন্তু ডাইরেক্ট ওই যে সিএস এর মধ্যে আছে, তাই না? সিএস এর মধ্যে এই ভার্বাল এন্ড বডি ল্যাঙ্গুয়েজের কথাটা আমরা পেয়েছি না উত্তরটা? জি স্যার, 90 পেজে 99। হ্যাঁ, ওখানে যে তাহলে যে সিবিএলএম এ যত কিছু আলোচনা করছি অনেকগুলো উত্তর কিন্তু সিবিএলএম এ এক পেজে পেয়ে যাবো রেঞ্জ অফ ভেরিয়েবলের। ওখানে আমরা 10টা প্রশ্নের উত্তর দেখেছি, তার মধ্যে 2-3টা প্রশ্ন পরীক্ষা আসেই। তাহলে ইউজিং ভার্বাল এন্ড বডি ল্যাঙ্গুয়েজ, বডি ল্যাঙ্গুয়েজটা কেমন হবে আমরা ওখানেও আলোচনা করেছি। রিকগনাইজ এন্ড ভ্যালু ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, প্রত্যেককে মূল্য দিতে হবে। সাপোর্ট ইনক্লুসিভিটি যত ধরনের সাপোর্ট, সেই সাপোর্ট আমরা দেব। ইজ নন ডিসক্রিমিনেটরি, কারোর প্রতি অবিচার করা যাবে না, আলাদাভাবে দেখা যাবে না। ডাজ নট ডিভ্যালু, ডিনোট আর ডিরোগেট, হ্যাঁ, কাউকে ডিভ্যালু করা যাবে না, খাটো করা যাবে না, হ্যাঁ, তাকে মানে অপোজ করা যাবে না, তার জানতে চাইলে তাকে হ্যাঁ না বলে চলে, মানে তার উত্তর না দিয়ে অ্যাভয়েড করা যাবে না। ডাজ নট সাজেস্ট ফেয়ার, মিসট্রাস্ট অর ল্যাক অফ আন্ডারস্ট্যান্ডিং, মানে কারোর সম্বন্ধে সে বলা যাবে না বুঝবো না যে ও তো বোঝে না, ও একটু কম বোঝে, হ্যাঁ, এই ধরনের ধারণা থাকা যাবে না। কাউকে অবিশ্বাস করা যাবে না, হ্যাঁ, এবং ফেয়ারলি সাজেস্ট করতে হবে সবাইকে, এটাই আমার হতে হবে। ডাজ নট লেভেল অর সাজেস্ট অ্যাজাম্পশন অ্যাবাউট ক্যাপাবিলিটিস, এই যে তার কার কি ক্যাপাবিলিটি আছে সেই ক্যাপাবিলিটি সম্বন্ধে হ্যাঁ আগে থেকে অ্যাডভান্স অ্যাজাম্পশন করে তাকে দূরে ঠেলে দেওয়া যাবে না। এগুলো ছিল আমার ভার্বাল এন্ড বডি ল্যাঙ্গুয়েজের বিষয়। এইবার আসছি 2 নাম্বার পেজ নাম্বারটা। পেজ নাম্বার এখানে নাই, ওইটা একটু দেখে নিতে হবে। হ্যাঁ, সিবিএলএম এ একটু দেখে নিতে হবে পেজ নাম্বারটা। ওই যে আগে 21 পেজ বলেছি, ওইটা হয়তো 22-23 নাম্বার পেজে হবে। ঠিক আছে, এখন বলছে এইবার আসছে 2 নাম্বার যে লার্নিং আউটকাম, সাপোর্ট ইনক্লুসিভিটি। সাপোর্ট ইনক্লুসিভিটিতে কয়টা পয়েন্ট আছে? 4টা পয়েন্ট। 4টা আছে স্যার। হ্যাঁ, ইউজিং ডকুমেন্টেড রিসোর্সেস টু সাপোর্ট এন্ড গাইড ইনক্লুসিভ প্র্যাকটিস, আইডেন্টিফাইং এন্ড accessing support service, incorporating physical environment support needs into work practice, addressing OSH issue associated with inclusivity. তাহলে এখানে বলা আছে যে আমরা কি কি সাপোর্ট পেতে পারি কাজ করার ক্ষেত্রে। তাহলে কাজ করতে একটা ডকুমেন্ট, হয়তো প্রত্যেকটা ইনস্টিটিউটে কিছু লিখিত হ্যাঁ প্রিন্টেড কিছু ডকুমেন্ট থাকবে, সেই ডকুমেন্টের মধ্যে বলা আছে ইনক্লুসিভিটির বিষয়। সেইটা যদি আমরা ফলো করি, 2 ধরনের বই আছে, আমরা একটু পরেই দেখবো। সেই 2টা বই যদি ওই প্রতিষ্ঠানে থাকে, ওইটা আমার একটা ডকুমেন্ট রিসোর্স হবে, ডকুমেন্টেড রিসোর্স, এটা আমার একটা সাপোর্ট হিসেবে কাজ করবে, গাইড হিসেবে কাজ করবে, এটা একটা সাপোর্ট। আইডেন্টিফাইং এন্ড অ্যাক্সেসিং সাপোর্ট সার্ভিস, এবং আমরা দেখবো যে আমরা আইডেন্টিফাই করব যারা এখানে কাজ করতে আসছে, ট্রেনিং নিতে আসছে, তাকে কি ধরনের সাপোর্ট সার্ভিস দেওয়া লাগতে পারে, সেই সাপোর্টটা আইডেন্টিফাই করে সেই অনুযায়ী তাকে সাপোর্ট দিতে হবে।
আমরা সেই জিনিসটা আর একটু ডিটেইলস জানবো। ইনকর্পোরেট ফিজিক্যাল এনভায়রনমেন্ট সাপোর্ট নিডস ইনটু ওয়ার্ক প্র্যাকটিস। ওয়ার্ক প্র্যাকটিস করার জন্য কি এনভায়রনমেন্ট সাপোর্ট লাগবে আমরা একটু আগে কিন্তু দেখে আসছি, ওইটাও একটা সাপোর্ট নিড। ওই যে এনভায়রনমেন্ট ফিজিক্যাল এনভায়রনমেন্ট সাপোর্ট আগেও দেখে আসছি, ওই কথাটা এখানে আবার আসছে অ্যাজ সাপোর্ট সার্ভিস। অ্যাড্রেসিং অস ইস্যুস অ্যাসোসিয়েটেড উইথ ইনক্লুসিভিটি। ইনক্লুসিভিটি ঘটানোর ক্ষেত্রে যদি কোনো অস ইস্যু থাকে সেটাও কিভাবে অ্যাড্রেস করতে হবে, অকুপেশনাল হেলথ অ্যান্ড সার্ভিস, এই তিনটা কথা বলা হয়েছে। তাহলে তিনটা কথার মধ্যে একটা প্রথম কথাটা ডকুমেন্টেড প্রিন্টেড জিনিস, দুইটা জিনিস মানে দুটা বই আমরা দেখবো সেটার নাম, আর ফিজিক্যাল এনভায়রনমেন্ট সাপোর্ট আমরা আগেই দেখে আসছি। হ্যাঁ, আর অস ইস্যু পরের চ্যাপ্টারে আছে, এটা আমাদের বড় ব্যাপার না। এই একটা সাপোর্ট সার্ভিস, এটা একটু দেখবো। এই দুটা খালি দেখলে আমরা বুঝতে পারবো। এই চারটা পয়েন্টের মধ্যে আমি জাস্ট যদি এখানে পয়েন্ট বলি, এই যে ডকুমেন্টেড সাপোর্ট কোনটা, দুটা বই, এটা পরীক্ষা আসে যে ডকুমেন্টেড সাপোর্ট বলতে ইউজিং ডকুমেন্টেড রিসোর্সেস টু সাপোর্ট and guide inclusive learning. What type of documented resources to support and guide inclusive practice? তখন আমরা এই দুটা বইয়ের কথা বলবো। কি? ন্যাশনাল অ্যান্ড ইনস্টিটিউশন পলিসিস অন অ্যাক্সেস অ্যান্ড ইকুইটি। তাহলে এই ইনস্টিটিউটে অ্যাক্সেস করা এবং ইকুইটির ব্যাপারে একটা প্রিন্টেড পলিসি আছে বই, সেই বইটার বলছে ন্যাশনাল অ্যান্ড ইনস্টিটিউশন পলিসি নামে। আর একটা বলছে ন্যাশনাল গাইডলাইন অ্যান্ড সাপোর্টস ম্যাটেরিয়ালস অন ইনক্লুসিভ প্র্যাকটিস। তাহলে কি রকমের গাইডলাইন থাকবে জাতীয়ভাবে এবং কি ধরনের সাপোর্ট ম্যাটেরিয়াল সেখানে সাপ্লাই দিতে হবে সেই সংক্রান্ত একটা প্রিন্টেড ডকুমেন্ট থাকবে। তাহলে কয়টা প্রিন্টেড ডকুমেন্ট আছে? কয়টা? দুইটা। হ্যাঁ, তাহলে যদি আর কোশ্চেনটা আরেকবার যদি বলতেন, হোয়াট টাইপ অফ ডকুমেন্টেড রিসোর্স আর নিডেড ফর সাপোর্ট সার্ভিস, ঠিক আছে? বা এরকম যদি বলে হোয়াট টাইপ অফ ডকুমেন্টস ডকুমেন্টেড রিসোর্সেস টু সাপোর্ট এন্ড গাইড ইনক্লুসিভ প্র্যাকটিস। তাহলে হোয়াট টাইপ অফ ডকুমেন্টেড রিসোর্স যদি বলে, হোয়াট টাইপ অফ ডকুমেন্টেড রিসোর্স কথা পাইলেই আমরা বলবো এই যে দুই ধরনের ডকুমেন্টেড রিসোর্স আছে। ডকুমেন্টেড রিসোর্স মানে প্রিন্টিং ডকুমেন্ট। তাহলে একটা ন্যাশনাল অ্যান্ড ইনস্টিটিউশন পলিসি আর একটা হলো ন্যাশনাল গাইডলাইন অ্যান্ড সাপোর্ট ম্যাটেরিয়ালস। বোঝা গেছে দুটা কথা? আইন কানুনের বই থাকলেই সেই বইগুলো হলো ব্যাপক ব্যবহার করা যায় ইনক্লুসিভ সার্ভিস। এটা একটা আইন কানুনের বইয়ের মতো। হ্যাঁ, প্রত্যেকটা প্রতিষ্ঠানে থাকবে। আইডেন্টিফাইং এন্ড অ্যাক্সেসিং সাপোর্ট সার্ভিস, ওই যে আমরা বলেছি যে আইডেন্টিফাই করব কি ধরনের, মানে আমার প্রতিষ্ঠানে প্রবেশ করতে কি ধরনের সাপোর্ট সার্ভিস দরকার। এই অ্যাক্সেসিং সাপোর্ট সার্ভিসের উত্তরটাও কিন্তু আমরা সিএস এ দেখে আসছি। এই যে ফ্যামিলি মেম্বার, গভর্নমেন্ট অফিসিয়ালস, পেয়ার সাপোর্ট, ইন্টারপ্রেটার, কমিউনিটি রিপ্রেজেন্টেটিভ, টেকনিক্যাল সাপোর্ট পারসন, অ্যাডমিনিস্ট্রেটিভ পার্সোনাল, তারপরে স্টুডেন্ট সার্ভিস অফিসার। ফ্যামিলি মেম্বার মানে তো আমরা বলেছি যে কেউ ক্যারি করে নিয়ে আসবে একজন ইন্ডিভিজুয়াল। মানে আমরা তো এখন স্কুল কলেজে দেখি যে একটা বাচ্চারে নিয়ে যাওয়ার জন্য গার্জিয়ান যায় সবসময়, তাই না? কারণ সেটা তো সে একজন ফ্যামিলি মেম্বার, তো এই হিসেবে সাপোর্ট সার্ভিস তাকে অ্যাকসেপ্ট করতে হবে। গভর্নমেন্ট অফিসিয়াল পেয়ার সাপোর্ট, এই যে আমরা নিজেরা একসঙ্গে কাজ করছি, বন্ধু বান্ধব, এরাও একটা পেয়ার সাপোর্ট। হ্যাঁ, এটাও একটা পেয়ার সাপোর্ট। ইন্টারপ্রেটার, একজন বাংলা ইংলিশ করে দিচ্ছে, সেটা ইন্টারপ্রেটার হিসেবে কাজ করছে, তো ভাষী হিসেবে আমি তাদেরকে সাপোর্ট করতে পারি। কমিউনিটি রিপ্রেজেন্টেটিভ, মেম্বাররা, কমিশনাররা অনেক সময় যায়, অনেক সময় চেয়ারম্যানরা শিক্ষা প্রতিষ্ঠানে যায়, সেও কিন্তু একজন কমিউনিটি রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করতে পারে। টেকনিক্যাল সাপোর্ট পারসন, আমরা যখন প্র্যাকটিক্যাল কাজ করি তখন কিন্তু আমাকে অনেকেই সাপোর্ট করে, এমন ল্যাব অ্যাসিস্ট্যান্ট হিসেবে অথবা টিআরএ হিসেবে। তারপরে অ্যাডমিনিস্ট্রেটিভ পার্সোনাল, আমার অ্যাডমিনিস্ট্রেশনের জন্য ভর্তি হওয়া সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে কাজ করার জন্য অ্যাডমিনিস্ট্রেটিভ পার্সোনাল থাকে, সেও কিন্তু সাপোর্ট কাজের জন্য সাপোর্ট করে থাকে। স্টুডেন্ট সার্ভিস অফিসার, স্টুডেন্টকে পরামর্শ দেওয়ার জন্য একজন ব্যক্তি থেকে থাকে, সেও সাপোর্ট সার্ভিস। এই প্রশ্নের উত্তরটা আমরা সিএস থেকে পেয়েছি। ইমপ্রুভিং ফিজিক্যাল এনভায়রনমেন্ট, এটাও আমরা সিএস থেকে পেয়েছি। মডিফিকেশন অফ লেআউট, প্রিমিসেস, ইকুইপমেন্ট মডিফিকেশন, অ্যাডাপটিভ টেকনোলজি, চেঞ্জ ওয়ার্ক শিডিউল, মডিফিকেশন অফ জব ডিজাইন, পুরাটা আমরা পেয়েছি না? পরপর দুটাই কি আমরা সিএস এ পেয়েছি না? দেখছো?
তাহলে অনেক কিছু কিন্তু ইস্যু নিয়ে আমরা সামনের দিনে ক্লাসে আলোচনা করব। প্রমোট অ্যান্ড রেসপন্স ডাইভার্সিটি নিয়ে বিষয় নিয়ে আমরা পরে একটু কথা বলবো। শুধু এখানে গ্রাউন্ড রুল আছে 6টা, এইটা একটু জেনে রাখি, যে লিখে রাখি। এটা 6টা পয়েন্ট। এই পরীক্ষা আসলে গ্রাউন্ড রুল গুলো কি কি? বি রেসপেক্টফুল, বি কনফিডেন্সিয়াল, বি ওপেন অ্যান্ড অনেস্ট, বি নন জাজমেন্টাল, বি সেন্সিটিভ, বি অ্যাকসেপ্টিং। এটাও মানে গ্রাউন্ড রুল মানে ওখানে দেখেছি, মানে মেবি 10টা প্রশ্নের একটা হওয়ার কথা। বি রেসপেক্টফুল, যারাই এখানে কথা বলবে ক্লাসে, হ্যাঁ, তারা তাদের প্রতি অ্যাটেনশন দিতে হবে, কাউকে অ্যাভয়েড করা যাবে না। বি কনফিডেন্সিয়াল, অনেক এই যে এখন যারা তোমরা আমার সঙ্গে কথা বলছো, অনেক বিষয়ে আমার সঙ্গে হয়তো প্রাইভেটলি কথা বলে থাকো, কারণ সেটা তার প্রবলেম সলিউশনের জন্য কথা বলে থাকি, কিন্তু সেই কথাটা আমার ক্লাসের মধ্যে ওপেনলি আমি ডিসকাস করব না। এই বিষয়টাকে কনফিডেন্সিয়ালি কাজ করতে হবে, বলতে হবে। বি ওপেন অ্যান্ড অনেস্ট, ফিল ফ্রি টু টক, হ্যাঁ, ওপেনলি যখন আমি কথা বলবো খুব একেবারে ওপেনলি কথা বলবো, কোনো রাগ ঢাক ভিতরে রেখে কাজ করবো, মানে কথা বলবো না। হ্যাঁ, নন জাজমেন্টাল, মানে একজন অ্যাভয়েড জাজিং others by their age, gender, sexuality, religious, practice, culture, socio-economics, অর্থাৎ এজ এর উপরে ডিপেন্ড করে কারোর প্রতি আমরা আচরণ করব না, এমন আচরণ যাতে সে ক্ষতিগ্রস্ত হয়। জেন্ডার, সেক্সুয়ালিটি, এই সবার ক্ষেত্রে আমার আচরণ সবার একই রকম থাকবে, ইউনিফর্ম থাকবে। বি সেন্সিটিভ, কথা বলার ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ ইউজ করবো, এখানে অনেকেই থাকবে, ছেলেরা থাকে, মেয়েরা থাকে, ভিন্ন ধর্মীর মানুষরা থাকে, বিভিন্ন সোশ্যাল ইকোনমিকের লোকজন থাকে, তাহলে এমন কোনো কথা বলবো না যে তারা মনে কষ্ট পায়, হার্ড হয়। বি অ্যাকসেপ্টিং, লিসেন অ্যাটেন্টিভলি টু দ্য আইডিয়াস অ্যান্ড অপিনিয়ন অফ আদার্স, একে অন্যের প্রতি সম্মান দেখাবো এবং প্রত্যেকের অপিনিয়নের প্রতি শ্রদ্ধাশীল হবো। তাহলে এই 6টা গ্রাউন্ড রুল আছে, সেটা আমরা জানলাম আচরণের ক্ষেত্রে। প্রমোট এ কালচার ইন ইনক্লুসিভ লার্নিং, রিমুভিং, এই যে পিএইচডির ক্ষেত্রে আমরা যে আমাদের আচরণ কালচার গুলো কেমন হবে বলেছি, যে রিমুভিং ব্যারিয়ার ফর পার্সন উইথ ডিসেবিলিটি, যে আমরা আগে মনে করতাম যে একজন ডিসেবল পিপল আসলে তাকে একটু বাঁকা চোখে দেখতাম, তাকে সুযোগ দিতাম কম। এখন সেই কালচার চেঞ্জ হয়ে গেছে, এখন আরো ওদেরকে বেশি বেশি কাছে টেনে নিতে হবে। আমরা বলেছি যে এই যে যারা এখন অনেক কম্পিটিশন হয়, বিশ্ব সুন্দরী, এই বিশ্ব সুন্দরী কিন্তু 1 মাস তাকে কিন্তু এই ডিসেবল পার্সনের সঙ্গে কাটাতে হয়, তারা কিভাবে কথা বলে, তারা তাদের সহযোগিতা করে, তার মানে কি ওই দৃষ্টিভঙ্গির পরিবর্তন আসছে। এই যে সাকিব আল হাসান, তারা করলো, সমস্যায় পড়লো, সেই সাকিব আল হাসানকে কি করলো, তাকে কিন্তু যে সাজা কমানোর জন্য ডিসেবল পিপলের সঙ্গে তাকে অনেক দিন কাজ করতে হচ্ছে। এই যে এতে করে তার মানুষের প্রতি শ্রদ্ধাশীলতা আসবে, ডিসেবল পিপলকে বাঁকা চোখে দেখা যাবে না। রোল অ্যান্ড ফর্মস অফ অ্যাড্রেসিং পিডব্লিউডি ইস্যু, এবং এই পিডব্লিউডি ইস্যুর ক্ষেত্রে ভিন্ন রোল অ্যাপ্লাই করা যাবে না। রোল অ্যান্ড ফর্মস অফ অ্যাড্রেসিং জেন্ডার ইস্যু, এই যে ছেলেরা হোক মেয়েরা হোক তাদের প্রতিও ভিন্ন ভিন্ন ব্যাপার আচরণ করা যাবে না। এই কালচারের পরিবর্তন আমাদের আসছে। আগে মেয়েদেরকে অনেক চোখে খারাপ মানে দেখতো, ও মেয়েরা একটু কম পারে, ঠিক আছে, স্যালারি একটু কম দেয়। এখন কিন্তু দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়ে গেছে, তাই তো? এখন ভালো খবর পাঠিকা আছে, স্কুলের টিচার আছে, ভালো অন্য কর্মকাণ্ডে ব্যবসায়িক ক্ষেত্রে তার পারফরমেন্স ভালো করছে, তার কারণ এই দিকে দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়েছে। সবাইকে যদি আমরা আমাদের অ্যাক্টিভিটিতে নিয়ে আসি, তাহলে আমাদের দেশের ইকোনমিক অবস্থাটাও গ্রাজুয়ালি ইমপ্রুভ করবে, এবং তাই কিন্তু হচ্ছে, ঠিক কি না? ঠিক আছে, বোঝা গেছে? কালচার নিয়ে কথা বলেছি। Modifying and improving your work practice to enhance inclusivity, 5 নম্বরে যেটা বলছে পিডিসিএ, এটা একটা সাইকেল। এই পিডিসিএ সাইকেল এর পরেও আছে, আমরা পরে দেখব, এটা নিয়ে এখন কথা বলবো না। শুধু পিডিসিএ একটা সাইকেল বলছি, প্ল্যান, ডু, চেক, অ্যাক্ট। যে কোনো কাজের জন্য আগে প্ল্যান করব, সেই কাজ প্ল্যান করার পরে সেই অনুযায়ী সেটা কার্যকরী করব, কার্যকরী করার পরে দেখবো যে না এটা ঠিক আছে কিনা, ভুল ত্রুটি থাকলে সেটা রিভিউ করব, রিভিউ করে আর ফার্দার কাজগুলো করবো। আমরা একটা অন্য এক্সাম্পল দেই। এই যে রাস্তা, 7 রাস্তা থেকে জয়দেবপুর চৌরাস্তা পর্যন্ত মেয়র বলল কি, মেয়র আনিস কি করলো, একটা সিদ্ধান্ত দিল আমরা লুপ সিস্টেম অ্যাপ্লাই করব, এবং
রাস্তায় যদি লুপিং সিস্টেম অ্যাপ্লাই করি তাহলে আমাদের যানজট কমে যাবে। তখন কি করলো, এরকম তো অনেকগুলো লুপ, সবগুলো কিন্তু একবারে করে না, অংশ বিশেষ করছে। এক্সাম্পল হিসেবে একটা দুটা করে আগে টেস্ট করছে যে কি কি সমস্যা আছে এই লুপ করতে, যে সুবিধা হয় না অসুবিধা হয়, বা এটাকে আরো সুন্দর করে কি করে করা যায় সেটা দেখতে হবে। তো লুপ সিস্টেম চালু করার পরে দেখলো যে 2-3টা পাইলট, এটা বলে পাইলটিং করা, পাইলট টেস্ট করলো। পাইলট করার পরে দেখলো যে না, হয়তো এখানে আরো কিছু বাড়াতে হয়েছে, যে লুপিং এর এরিয়াটা আর একটু চওড়া করতে হবে এবং এটার অ্যাডভান্টেজ পাওয়া যায়। তাহলে প্ল্যান করলো, সেই অনুযায়ী প্ল্যান করলো পুরাটা নিয়ে, কার্যকরী করলো অংশ বিশেষ। প্রথমে অংশ বিশেষ কাজ করেছে, সেখানে দেখলো যে কাজের যেটুকু পরিবর্তন করা লাগলে সেই অনুযায়ী সে রিভিউ করেছে, চেক করেছে, তারপরে সেই অনুযায়ী তারপরে ফাইনাল অ্যাকশনে গেছে। এখন পুরো স্টেজ ধরে কিন্তু আমরা এই ধরনের কাজ করছি। তাহলে পিডিসি এর অংশটা কিন্তু আমার ওই ইমপ্রুভিং অংশ, ওই যে আমরা লাস্ট অংশ বলেছিলাম না যে মডিফাই করা এবং ইমপ্রুভিং করা, সেই ক্ষেত্রে আমরা পিডিসি এর যে সাইকেলটা এটা আমরা অ্যাডাপ্ট করব। বুঝতে পেরেছি কি কথাটা? জি স্যার। তাহলে মোটামুটি ভাবে 5টা পয়েন্ট নিয়ে আমরা কথা বলেছি আজকে। প্রথমে বলছি কি প্র্যাকটিস, আগে বলেছিলাম, আগে আলোচনা করেছি। প্র্যাকটিসের পরে কি করেছি, সাপোর্টের ওই রকম ওই যে 4টা পয়েন্ট, দুইটা তারপরে সাপোর্ট, প্রমোট, হ্যাঁ প্রমোট করলাম, দুইটা প্রমোট, লাস্টে যে কালচার প্রমোট করেছি, আর মনিটরিং, হ্যাঁ, আর লাস্টে মনিটরিং করলাম পিডিসি। একটা কথা, হ্যাঁ বলো তো স্যার, একজন করে বলবো। হ্যাঁ বলো, কি বলবা? স্যার প্রথমে প্র্যাকটিস, তারপরে সাপোর্ট, তারপরে প্রমোট টু ডেলিভার, তারপরে আসছে প্রমোট টু কালচার, তারপরে মনিটরিং। হ্যাঁ, ইমপ্রুভ এন্ড মনিটরিং। তাহলে ইমপ্রুভ এন্ড মনিটরিং এর জন্য একটা প্রশ্ন উত্তর করেছে, সেটা কি পিএডিসি, প্ল্যান, ডু, চেক, অ্যাক্ট। পিডি কি, চেক, পিডিসিএ প্ল্যান, ডু, চেক, অ্যাক্ট। তার মানে প্রথমে প্ল্যান করব পুরাটা নিয়ে, অংশ বিশেষ পাইলটিং করব, চেক করব, হ্যাঁ, চেক করে যদি তার কোনো ইমপ্রুভমেন্ট করা দরকার হয় সেই অনুযায়ী মানে ডু মানে কাজ করব, কাজ করতে যে যদি কোনো সংশোধন করা দরকার হয় সেটা চেক করব, চেক করে সেটা সেই অনুযায়ী আবার পরিবর্তন আনবো, পরিবর্তন এনে ফাইনালি অ্যাকশনে যাব। পিডিসি আর অনেক জায়গায় এটা ব্যবহার করে, এটা মডার্ন স্টাইল, এই অনুযায়ী এখন আগাচ্ছে সব কাজ। তাহলে লাস্টেরটা বললাম খালি পিডিসিএ উত্তরটা। লাস্টের আগের পয়েন্টটা যেটা ইনক্লুসিভ মানে কালচারের ক্ষেত্রে আমরা দেখেছি 3টা পয়েন্ট, ওই যে মানে ডিসেবল পিপলের সঙ্গে কিরকম ব্যবহার করা হবে, তার রুলস কি হবে, আর মেয়েদের ক্ষেত্রে কি ধরনের আচরণ, মানে জেন্ডার হিসেবে কিভাবে কনসিডার করতে হবে। তাহলে ওখানে একটা প্রশ্ন, একটা দুটা প্রশ্ন। আর ওই সাপোর্টের অংশের মধ্যে যে বই লাগবে 2 ধরনের, আর যে সাপোর্টের যে বাকি প্রশ্নগুলো সেগুলোর উত্তর কিন্তু আমরা সিএস থেকে দেখেছি। জি স্যার। আর যেটা প্র্যাকটিস করার ব্যাপার, সেটা ওই প্রথম 2টা পেজের মধ্যে সব উত্তর আছে। ঠিক আছে, বোঝার মানে কিভাবে উত্তর দেবো সেই জায়গাটা আমরা অ্যাড্রেস করেছি। তাহলে আমরা আজকে আর কিছু করব না, নেক্সট ডেতে আমরা একটা ভিডিও দেখবো, সেটা নিয়ে কথা বলবো। নেক্সট ডেতে 2টা কাজ হবে। একটা কাজ হবে হলো প্রথম দিকে ওই গত ক্লাসে যে পরীক্ষা হয়েছে সেই অনুযায়ী সেটা নিয়ে ডিসকাশন করবে নাজিম মাহাদি, আর তার সঙ্গে আমি একটা ভিডিও দিয়ে কাজ দিব, সেই কাজটা আমরা দেখব। এতে আমরা মানে 2 নম্বর সিভিএলএম শেষ, 3 নম্বরে আমরা চলে যাব তারপরে। ওকে, তাহলে 2 নম্বর সিভিএলএম এর উপর পরীক্ষা হবে না? হ্যাঁ, অবশ্যই পরীক্ষা হবে। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। মতিউর রহমান সাহেব বলেন। স্যার আমি তো স্যার এখানে আমার নেটের খুবই প্রবলেম স্যার, পরীক্ষার সময় আমি বেশি দিতে পারিনি। না, ওই জন্য আমরা বললাম যে ভিডিওটা করে দেই না, প্রতিদিন তো ভিডিও পেয়ে যাই না, আপডেট ভিডিও পেয়েছি না। জি স্যার, পাই তো, ভিডিওগুলো খুব সহকারী।
হ্যাঁ স্যার আমারও কারেন্ট ছিল না, কিন্তু ওই যে ভিডিও পাই বলে আমি চুপ করেছিলাম। হ্যাঁ একটু কষ্ট করে, যেটা আমরা না পারলে, যেহেতু আমি সঙ্গে সঙ্গে এটা কষ্ট, আমি কিন্তু অনেক কষ্ট করে এই ভিডিওটা আপ করে দিই, প্রায় চেষ্টা করি প্রতিদিন এই রাত্রে করে, আবার রাত্রে দেই, নাহলে সকালে অবশ্যই দেই। হ্যাঁ স্যার আমি বসে থাকি স্যার আপনার প্রতি রাতের ভিডিওর অপেক্ষায়, পরে ভিডিও দেখে তারপরে ঘুমাই স্যার। আচ্ছা, না ঠিক আছে, চেষ্টা করবো রাত্রে দিয়ে দেওয়ার জন্য। হ্যাঁ এই যে এখন একদিন মনে হয় ভোরে সকালে আপলোড করছিলাম, ওই দিনটা রাতে পাই নাই। কাজে পড়ে গেছে, কারণ কাজ হয়ে গেছে কি আমার অনেকগুলো কাজ পড়ে গেছে একসঙ্গে। আমি তো এই ক্লাস নেওয়া বাদে সারাদিন সেই 9টা থেকে 5টা পর্যন্ত আরেকটা ট্রেনিং করাই, ওই টিচারদের একটা ট্রেনিং আছে, ওটা হলো শিক্ষা আমাদের মন্ত্রণালয় থেকে ওই টিএসসি যে টিচার আছে তাদের 10 দিন করে ক্লাস হয়, এখন 6 ঘন্টা করে প্রতিদিন। সেখানে এরকম 3টা গ্রুপে ক্লাস হয়, আমি একজন তার মধ্যে টিচার। তো এই কাজগুলো না আমাদের করতে হয়, সেটা ওই প্যাডাগজি ট্রেনিং, বাট এই সিবিটির আদলে তারা 9টা বই এখান থেকে ফলো করবে, এবং পরে তাদের আবার 5 দিন করে আবার কাজটা করতে হবে। সেখানেও আমাকে অনেক অ্যাক্টিভিটিস দিতে হয়, হ্যাঁ, এবং পুরা টিম হিসেবে আমাকে ওটা কন্ট্রোল করতে হয়। তাহলে ওই একটা সারাদিন ওই জায়গার নিয়ে ব্যস্ত থাকতে হয়, ওদের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করতে হয়, ওদের ডে অ্যাক্টিভিটিস কি হবে সেটাও দেখে দিতে হয়, আর প্যারালাল এটা করতে হয়। গতকালকে আবার আর একটা আইটেম ঢুকাইছে শিক্ষা মন্ত্রণালয় থেকে, বলছে যে সমস্ত সরকারি পলিটেকনিকে আমাদের ইউনিফর্ম ল্যাব তৈরি হবে, মডার্নাইজ করতে হবে। সেই মডার্নাইজ ল্যাবগুলো কি ধরনের মেশিনারিজ রাখা যাবে, একটা কমিটি করা হয়েছে, সেই কমিটির মধ্যে আবার আমাকে ঢুকাইছে। তার 9টার সময় এই ধরনের ট্রেনিং, গতকালকে 9টায় মিটিং হয়েছে, আগামীকালকে আবার হবে। তো ওগুলো একটু সময় দিতে হয়, এই জন্য অনেক সময় একটু মানে কষ্ট হয়ে যাচ্ছে। এটা স্যার অনেক ব্যস্ত, তাহলে সারাটা দিন এই নিয়েই থাকতে হচ্ছে। হ্যাঁ, তার মধ্যে আমি চেষ্টা করি গুরুত্ব দেওয়ার জন্য তোমাদেরটা, তোমাদের কাজগুলো যাতে আপ টু ডেট হয়। সেই ক্ষেত্রে আমি এই যে রেকর্ডটা করছি এটা আবার এডিট করতে হবে, তাহলে ভিডিও এডিট করে তারপরে আবার ইউটিউবে আপ করতে হবে, দেন সেটা লিংক দিতে হবে তোমাদের। হ্যাঁ, আমি ইনশাআল্লাহ দিয়ে দেন, তারপর চেষ্টা করি যতদূর সম্ভব। জি স্যার, আপনি আপলোড করলে অবশ্য নোটিফিকেশন পাই, সেই অনুযায়ী যাই ইনশাআল্লাহ, সেটাই যাবে। তো সে ঠিক আছে স্যার, নেক্সট ডের জন্য ভালো থাকি আমরা। ম্যাডামের ছেলের জন্য একটু আন্তরিক দোয়া করি, সবাই সুস্থ থাকে। হ্যাঁ, শুভকামনা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।